আমাদের বেশ কিছু প্রচলিত ধারণা রয়েছে, এমন ধারণা যেগুলো হয়তো আমাদেরকে অনেক ক্ষেত্রে স্বস্তি প্রদান করে। কিন্তু কিউরিও ফাইটার আজকের যে হরর ডোজটা আপনারা শুনতে চলেছেন, সেটা শোনার পর আপনাদের মনে হবে যে আদৌ কি এই ধারণাগুলো ঠিক। ধরুন আপনি মন্দিরে বসে আছেন, মন্দিরের গর্ভগৃহে, কিন্তু সেখানে মন্দিরের মধ্যে একটা অতৃপ্ত ভয়ঙ্কর পৈশাচিক কোনো এন্টিটি হেঁটে উঠে এলো মন্দিরের গর্ভগৃহে। মায়ের সামনেই শুরু করলো সে তাণ্ডব। আমরা ভাবি না যেখানে পজিটিভ এন্টিটি থাকে বা পজিটিভ এনার্জি থাকে, তার আশেপাশে কোনো নেগেটিভ এন্টিটি থাকতে পারে না। আজকের ঘটনাটা পুরোটা শুনুন, হয়তো অনেক ক্ষেত্রেই আপনার ধারণা পাল্টে যাবে। আজকে আমার সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে ছিল দেবজ্যোতি। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, কিউরিও ফাইটে আপনিও যদি এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম আইডি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতেও নতুন একটি এপিসোড এসেছে প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুদ্দার সাথে। এই ভিডিওটা দেখে সেটাও চেক আউট করতে ভুলবেন না, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখছি। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো দেবজ্যোতি, কেমন আছো? হ্যাঁ কৌস্তব, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তুমি বেশ কিছুদিন আগে, আই থিঙ্ক 1-1.5 সপ্তাহ আগে, আমাকে একটা জিনিস জানালে, যে জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তুমি বললে যে ছেলেপোতা নামের একটা জায়গা রয়েছে বা একটা গ্রাম রয়েছে, কিন্তু এই যে ছেলেপোতা, এই যে গ্রামটা, এই গ্রামটার যে নামটা, সেই নামটা ভয়ঙ্কর একটা ইতিহাস থেকে এসেছে। যে ইতিহাসটা খুব সচরাচর মানুষ ইন্টারনেট বলো বা যাই বলো সেটা থ্রু দিয়ে পাবে না। তার একটা বিশেষ কারণ আছে, তার পেছনে বেশ মারাত্মক মারাত্মক কিছু ঘটনা রয়েছে। আমি জানতে চাই দেবজ্যোতি, কি হয়েছে? কারণ আমি যতদূর জানি তুমি বা তোমার ফ্যামিলি এটার মাধ্যমে এটার সাথে ইনভলভ ছিল রাদার, এবং একদম অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে। কি হয়েছিল দেবজ্যোতি, একটু শুরু থেকে শুরু করো, কি হয়েছিল তোমাদের সাথে? একদম, ঘটনাটা হচ্ছে অনেক বছর আগেকার একটা ঘটনা। এটা বলতে গেলে আমি শেষের দিকে বলছি কোন জায়গা এবং কি হয়েছিল সেটা আমি শেষে বলছি। প্রথম আমি ঘটনায় চলে যাচ্ছি, একদম কি হচ্ছিল প্রথম। একটি জায়গা আছে যেখানে হচ্ছে ফাঁকা মাঠ, এটা গ্রামের মধ্যে, গ্রামের নামটা আমি পরে বলছি। একটা গ্রামের মধ্যে ফাঁকা মাঠ, জমি, খুব দূরে একটি শ্মশান। যে শ্মশানটির কথা এর আগে আমি উল্লেখ করেছি, যে শ্মশানে স্বয়ং সবুজকালী মা দেখা দিয়েছিলেন বা উনি আবির্ভূতা হয়েছিলেন, দূরে সেই শ্মশানটির থেকে দূরত্ব, ওই মাঠের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চারদিকে ধুধু ফাঁকা মাঠ, চাষের জমি। তো সেই চাষের জমির ওপর দিয়ে ওই ইলেকট্রিকের যে হাই টেনশন লাইন হয় না, বড় বড় যে পোস্ট গুলো তৈরি হয়, তো ওই পোস্ট তৈরি হওয়ার কাজ চলছিল। ওগুলো মাঠের ওপর দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন যায় আর কি। তো ওই পোস্ট তৈরি করার কাজ চলছিল। তো ওই কাজ যখন চলছে, আমাদের এই অঞ্চলে কাজ চলছে, তো ওখানেতে ঠিক পার্টিকুলার ওই মাঠের ওই জায়গায় তারা তাঁবু গাড়ে, অর্থাৎ তাঁবু খাটিয়ে ওখানে ওরা থাকে এবং কাজ করে আশেপাশে। এবার ওই টিমের মধ্যে ইলেকট্রিশিয়ান যেমন ছিল, তেমন বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল। ওদের ড্রাইভার ছিল, প্রত্যেকে মোটামুটি ধরো টিমটাতে ওরা ছিল 3টে তাঁবু পড়েছিল ওখানে। আর 3টে তাঁবুর মধ্যে ওরা প্রায় 12 থেকে 14 জন ওরা ওখানেতে থাকতো, কাজ করতো সকালের দিকে, আর বিকেলের পরে হলে ওরা ওখানে রান্না টান্না করতো, মাঠেতেই রান্না করে, আর ওরা ওখানে রাত্রিটা রেস্ট নিত ওখানে, আবার পরের দিন সকালবেলা ওখানে কাজ শুরু করতো। এইবার হয়েছে এবার একটি ভদ্রলোক ছিলেন যিনি খুব রান্না করতে পারতেন, আর উনি ওই টিমের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতেন, এই 12-14 জনের। তো রান্না হতো, তারা বাদ বাকি যারা ছিল মেম্বার, তারা কাজ টাজ করে হয়তো কেউ রেস্ট নিত বা কেউ আশেপাশে এলাকায় ঘুরে বেড়াতো।
আর ওখান থেকে লোকালিটি খুব কাছে, মানে একটু কিছুটা এলেই, দূরে এলেই লোকালিটি গ্রাম, সেই গ্রামটি পাওয়া যাবে। সো অনেকে বাজার করতে চলে যেত বা অনেকে লোকালিটির মধ্যে ঘুরতে চলে যেত, এই ঘটনাগুলো করতো তারা সবাই। আর রান্না করতো ওই ভদ্রলোক পার্টিকুলার একজন, ও নিজের মতো রান্না করতো। তো প্রথম দিন যেটা হয় সেটা হচ্ছে, সারাদিন তারা কাজ করে ক্লান্ত হয়ে পড়ে এবং মাঠের মধ্যিখানে বুঝতেই পারছো রৌদ্রে তাদের কাজ করতে হয় এবং খুবই ক্লান্ত হয়ে পড়ে তারা, এবং অনেকটা উঁচুতে উঠতে হয়, পোস্ট বানাতে হয়, এরকম নানা রকমের যেমন কাজ হয় আর কি, বুঝতেই পারছো কি কাজ হয়। তো সেখানেতে ওরা বাদবাকি লোকেরা অনেকে রেস্ট নিচ্ছে, তাঁবুর মধ্যে রেস্ট নিচ্ছে। আর তাঁবুর ঠিক বাইরে ওরা গর্ত করে, মাঠের মধ্যিখানে না গর্ত করে ইট দিয়ে, দু সাইডে ইট দিয়ে ওরা ওই উনুন মতো তৈরি করে। আর ওই শ্মশানের যে কাঠ পাশে ওই গাছপালা থাকে, শ্মশানের মধ্যে অনেক গাছ ছিল, সেই গাছের ডালপালা ভেঙে ওরা এসে রান্না করতো। ওগুলো ঢুকিয়ে দিয়ে ওই উনুনের মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে ওই জ্বালানি হিসাবে ব্যবহার করে রান্না করতো। তো ভদ্রলোক বসে রান্না করছে, তো হঠাৎ করে তখন হবে 7টা, সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7টা, অন্ধকার নেমে গেছে মোটামুটি। আর মাঠের মধ্যিখান বুঝতেই পারছো শিয়াল এর একটা প্রকোপ থাকে, সন্ধে হয়েছে, শিয়ালও মাঝে মধ্যে ঘোরাফেরা করছে বা ডাকছে। আর যেহেতু ওখানে লোকালিটি ওরা বেশ কয়েকদিন ধরেই আছে, তো সেখানেতে খাবার টাবার গুলো ওরা যে পড়ে থাকে বা খাবারের গন্ধে কুকুরও ওখানে চলে আসে অনেক সময়, শ্মশানের কুকুরগুলো চলে আসে অনেক সময়। তো ওই ভদ্রলোক হঠাৎ করে কিছু চলার আওয়াজ শুনতে পায়, মানে খসখস টাইপের আওয়াজ। ও রান্না করতে করতে খুব একটা মানে মনোযোগ দেয়নি অতটা, ওই কি আওয়াজ হয়েছে, একটা কেউ কুকুর টুকুর ভেবেছে, যেমন প্রতিদিন অনেকে আসে, বা শিয়াল যাচ্ছে বা কুকুর যাচ্ছে এরকম। যেহেতু ওরা ওই রকম মাঠে ঘাটে ঘুরে ফিরে কাজ করে, তো ওদের সাহস যথেষ্ট আছে। তো ওই ভদ্রলোক তখন দ্বিতীয়বার আবার আওয়াজ হয়, মানে কেউ হেঁটে চলে যাওয়ার আওয়াজ। উনি রান্না করতে করতে এবার চারদিক ঘুরে দেখেন, ঘুরে দেখার, তারপর আশেপাশগুলো ঘুরে দেখেন, কাউকে বিরক্ত করেনি, সবাই তো রেস্ট নিচ্ছে একটু। তারপর উনি ডাকলে সবাই খাওয়া দাওয়া করবে আর কি। তো এই হলো প্রথম দিনে উনি আওয়াজটা পেলেন, খসখস করে আওয়াজ। এইবার দ্বিতীয় দিনের ঘটনা বলি। সেই দিনটা চলে গেল, সেই দিন আর উনি কোনো কিছু বুঝতে পারলেন না। দ্বিতীয় দিন আবার ঠিক সেরকম ঘটনা। তার মধ্যে থেকে তাঁবুতে প্রায় 6-7 জন রয়েছে, আর বাদবাকি ওরা পাশের গ্রামে ওই মার্কেট আছে ছোট, সেই মার্কেটেরও ঘুরতে বেরিয়েছে। ওই সন্ধ্যের সময় রান্না টান্না হচ্ছে, ওই ভদ্রলোক রান্না করছেন, আর তার সঙ্গে একজন ওনাকে হেল্প করবার জন্য, ওই মানে আনাজ সবজি কেটে দেওয়ার জন্য একজন বসে আছেন ওনার পাশে, কাটছেন, বসে আছেন, এরকম ওনার সঙ্গে কথা বলছেন। তো হঠাৎ করে আবার মানে দৌড়ানোর একটা, পাশ দিয়ে কেউ যদি দৌড়ায় একটু ওই তাঁবুর পেছন দিক দিয়ে, ওনারা তাঁবুর এদিকে রান্না করছে, ওরা বাঁ দিকে তাঁবুর রান্না করছে, তাঁবুর ঠিক উল্টো দিকে, তাঁবুর পিছন দিকে কেউ ছুটে বেড়ালে যেমন হয় ঠিক সেরকম আওয়াজ শুনতে পায়। প্রথমে যিনি রান্না করছেন তিনি শুনতে পান, তখন উনি বলেন, কিছু আওয়াজ শুনলি? যিনি ভদ্রলোক সবজি কেটে দিচ্ছিলেন বলে, হ্যাঁ একটা ছোটার আওয়াজ পেলাম। বলে, এটা আমি কালকেও পেয়েছি, মানে তোরা সবাই ওখানে শুয়েছিলিস বলে আমি কিছু ডাকিনি, এরকম আমি হলো কুকুর টুকুর হবে, কিন্তু কুকুর তো নেই, কিসের আওয়াজ হবে বলতো? বলে, দাঁড়াও দেখে আসি। বলে যে ভদ্রলোক সবজি কাটছিল উনি তাঁবুর পেছন দিকে গেলেন, গিয়ে উনি কিছু দেখতে পাননি, চলে গেলেন। আবার উনি সবজি কাটতে বসেছেন, আর উনি ওই উনুনে জাল দিয়ে রান্না করছেন, ভাত চাপিয়েছেন সম্ভবত, এরকম হবে। তখন যেহেতু সবজি কাটছেন তখন ওই ভাতটা চাপিয়েছেন, তরকারি হয়নি আর কি। তো আবার মানে 2-3 জন দৌড়ানোর মানে মতো খসখসে আওয়াজ হচ্ছে, এবং বাচ্চাদের গলা, মানে বাচ্চারা যেমন বাড়ির মধ্যে বাচ্চারা যেমন ধরাধরি খেলে, যেটাকে বলে দৌড়নো, একে অপরকে ধরছে বা একে অপরকে তাড়া করছে, এইরকম যেমন খেলে বাচ্চারা, ঠিক সেই রকম। তোর বাড়ি এখানে বাচ্চা কোথা দেখলো মাঠের মাঝখানে এত সন্ধ্যেবেলা, এখানে তো বাচ্চা আসার কথা না। বলে এবার বলে, দাঁড়াও তো, সত্যি সত্যি বাচ্চা কোথা থেকে এসছে এখানে? বোধহয় দূরের গ্রাম ফার্ম থেকে বোধহয় চলে এসছে এখানে বোধহয় কিছু। আর ওদের সঙ্গে ওই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রয়েছে, অনেক লোহার জিনিসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলি বিক্রি করলে বেশ কিছু পয়সা হতে পারে। আর ওরা ভাবেছে হয়তো আশেপাশে গ্রামের কোনো বাচ্চা টাচ্চা এসছে, ওগুলো নিয়ে যাবে, তারা নিয়ে গিয়ে কোনো জায়গায় বিক্রি করে কিছু পয়সার লোভে হয়তো এসেছে। যিনি সবজি কাটছিলেন সেই ভদ্রলোক পিছন দিকে যান, গিয়ে উনি চমকে যান, সেই তোরা কারা?
উনি তখন দেখছেন ঠিক 3টে বাচ্চা, যাদের বয়স হবে 4 থেকে 7-8 বছরের মধ্যে। 4 বছর থেকে 7-8 বছরের মধ্যে। 4 বছরের বাচ্চা মানে কতটুকু বাচ্চা বুঝতে পারছো? অনেক ছোট। আর অনেক ছোট। আর 7-8 বছরের বাচ্চা, তারা ওই 3-4 জন, ওই 3 থেকে 4 জনই হবে সম্ভবত। ওখানে ওরা ওই ধরাধরি খেলার মতো, মানে একে অপরকে ধরাধরি করছে, লাফালাফি করছে, মাঠের মানে ধুলো মাখছে, এরকম করছে। বলছে, এই তোরা এখানে শ্মশানে এখানে কি করছিস? এই শ্মশান পাশে দূরে শ্মশান, এখানে মাঠের মাঝখানে তোরা কোথেকে এসেছিস? কাদের কাদের ছেলে তোরা? ওরা কোনো রকম কোনো উত্তর দেয় না, শুধু হাসে। বাচ্চাগুলো শুধু খিলখিল করে হাসে, খিলখিলে আওয়াজ হাসা বাচ্চাগুলি, কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। বলছে, এই আমি তোদেরকে কথা বলছি, শুনতে পাচ্ছিস না? ও তখন যিনি রান্না করছিলেন উনিও তখন ওই জায়গায় চলে আসেন, ওনার কথা শুনে, গলার আওয়াজ শুনে। বলছে, দেখো না, আমি এদেরকে বলছি, এরা কিছুতেই, এত ছোট বাচ্চা। উনিও দেখে, যিনি রান্না করছিলেন উনিও দেখে, ভদ্রলোক এসে অবাক হয়ে যান যে এত ছোট বাচ্চা, তোরা এখানে কি করতে এসেছিস? যা চলে যা। ওদেরকে তাড়া করে তখন, যা যা, ফুট ফুট করে এইভাবে তাড়া করে, চলে যা, বাড়ি যা। তারপর ওই ছেলেগুলো, বাচ্চাগুলো ওখান থেকে চলে যায়, কিছুটা তাড়া দেওয়ার পর চলে যায়। এই ঘটনাটা এবার তারপরে বাদবাকি যারা, যে কজন তাঁবুর মধ্যে ছিল, তারাও বেরিয়ে পড়েছে, ঘুম ভেঙে গেছে তাদের ওই চেঁচানো শুনে। এবং যারা ওই মার্কেটে গিয়েছিল ঘুরতে, তারাও এসে গেছে, সকলে, সমস্ত টিম মেম্বার যার যতজন ছিল ওখানে দলে, সবাই এসে গেছে। তখন বলে এরকম ঘটনা। তো তখন বলে এই পাশে গ্রামের লোকেরা হয়তো যে এই লোহার ফোয়ার জিনিসগুলো বা ইলেকট্রিক্যাল এই সমস্ত জিনিসগুলো নেওয়ার জন্য, তার ফারগুলো চুরি করবার জন্য বা কোনো কারণে ও বাচ্চাদেরকে পাঠিয়েছে, বা বাবা মায়েরা ছিল আশেপাশে কোথাও হয়তো লুকিয়ে টুকিয়ে ছিল, আর এরা খেলতে আরম্ভ করেছে। ওরা এটাকে বলে আবার খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর ওরা হঠাৎ করে আবার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। প্রত্যেকে শুনছে কিন্তু ঘটনাটা, এই 12 থেকে 14 জন, প্রত্যেকে বাচ্চা কান্নার আওয়াজ। আর এই বাচ্চা কান্নার আওয়াজ সদ্যজাত বাচ্চা, অর্থাৎ তোমার যে বাচ্চা একবারে ভূমিষ্ঠ হয়েছে, মানে একদম জন্মেছে আর কি, সেই বাচ্চা, সেই ধরনের বাচ্চা কান্নার আওয়াজ। আচ্ছা, ঘুম ভেঙে যায় যে মাঠের মাঝখানে এখানে বাচ্চা কার কাঁদছে, এত সদ্য বাচ্চা, মানে একদম জন্মগ্রহণ করার পর বাচ্চাটা যে ট্যাঁ ট্যাঁ করে একটা আওয়াজ হয় না, সেই টাইপের আওয়াজ। ওরা তখন ভয় পেয়ে যায়। ভয় বলে এক ধরনের জন্তু আছে, ওদের কান্নার আওয়াজ কিন্তু ওই বাচ্চাদের মানে কান্নার মতো করে হয় না, বা এরকম কিছু, তো আমি জানি না, সম্ভবত এরকম একটা কিছু হবে। তো ওদের মনের মধ্যে কিন্তু ওই ধরনের যে কোনো হয়তো কোনো জন্তু বা কোনো পশু, এই পাশে যেহেতু শ্মশান জঙ্গল, হয়তো বা এখানে ওই ধরনের কিছু আছে যার ডাকটা এরকম। ওকে, ওরা কিন্তু তাঁবুর মধ্যে থেকে আর বের হয়নি। অথচ 3টে তাঁবুতে আলাদা আলাদা প্রত্যেকেই শুনেছে। পরের দিন যখন সকালে আলোচনা করছে, তারা প্রত্যেকে বলে যে হ্যাঁ, আমরাও কালকে রাত্রে এই কান্নার আওয়াজটা, বাচ্চার কান্নার আওয়াজটা শুনেছি। তো ওরা টোকে আর গুরুত্ব দেয় না, যেহেতু কাজে গেছে অন্য জায়গায়, ওরা আবার কাজে, সকালবেলা অত সময় নেই ওদের এইসব নিয়ে আলোচনা করবার। যতটা দ্রুত সম্ভব কাজ মিটিয়ে দেওয়া সম্ভব, ওরা তত তাড়াতাড়ি কাজ মেটানোর চেষ্টা করছে। এইবার সেই দিন সন্ধ্যাবেলায় আবার যথারীতি রান্না হচ্ছে, আর উনি সেই দিন, ওই যিনি রান্না করেন ভদ্রলোক, উনি একা আছেন রান্নার জায়গায়। সবজি কাটার ভদ্রলোক কেটে দিয়ে চলে গেছেন, উনি এবার তরকারি রান্না করছেন। এইবার এলো প্রায় 5 থেকে 7টা বাচ্চার একটা দল। আচ্ছা, আর তোমাকে বলছি বাচ্চাদের অবয়বটা কেমন জানো? কেমন? বাচ্চাগুলো পুরোপুরি উলঙ্গ, কোনো জামা কাপড়ই নেই, কোনো জামা কাপড় নেই, মাথাগুলো ন্যাড়া। আচ্ছা আচ্ছা, পুরো মাথা ন্যাড়া। বলে, এই তোরা এখানে জামা কাপড় পরিস নি, ধুলোয় মাখামাখি তোদের শরীর, তোরা কারা? কালকে তাড়া করলাম, তোদেরকে বারণ করলাম, আবার তোরা এখানে চলে এসেছিস, এত ছোট ছোট বাচ্চা নিয়ে তোরা কারা? তার মধ্যে থেকে 2-1 জন ওই 8-9 বছরের ছেলে এরকম আছে, আর বাচ্চার মধ্যে মেয়েও আছে, ছোট্ট মেয়েও আছে একদম। বলছে, এইসব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে তোরা এখানে এসেছিস কেন? কি? আর ওরা ওই কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না, কোনো রকম, শুধু হাসছে, ওরা শুধু হাসছে, আর কোনো রকম কোনো উত্তর নেই। এইবার ওরা যতক্ষণ তরকারিটা রান্না করছে, ওরা ওইখানেই ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে, অতটা আর গুরুত্ব দেয় না। বলছে, এরা রোজের আসছে, এরকম করে কি আর করবো, এদেরকে যেতে পারি যাইছে না, আর তাড়াবোই বা কি, ক্ষতিও করছে না, কিছু চুরিও যায়নি। ও রান্না করার চেষ্টা করছে। এবার তরকারিটা নামাবে এমন সময় ওদের মধ্যে থেকে যে একটু বড়, মানে ওই 8-9 বছর বয়স একটি ছেলে হঠাৎ করে দেখছি ওর পিছনে দাঁড়িয়ে আছে।
যে রান্না করছে, হট করে পিছনটা ঘুরেছে, দেখছি ভদ্রলোক, এবার চমকে গেছে উনি। তুমি সিচুয়েশনটা ভাবো না, একটা ফাঁকা অন্ধকার মাঠের মধ্যিখানে এরকম একটা জায়গায় রান্না করছে, তার মধ্যিখানে বাচ্চাগুলো খেলছে, এরকম অযাচিত বাচ্চা, এবং যে বাচ্চাগুলির গায়ে এরকম একটা অদ্ভুত টাইপের দেখতে তাদের, এবং অদ্ভুত ভাবে তারা মাথা নেড়া, এবং গায়ে কোনো জামা কাপড় নেই। 8-9 বছরের ছেলে, মানে বুঝতে পারছো যথেষ্ট বড় হয়েছে, মোটামুটি একটা বড়, তারা উলঙ্গ। ওই রকম একটা জায়গা, ও যখন হঠাৎ করে রান্না করতে করতে তরকারি নামিয়ে যখন পিছনে তাকাচ্ছে, হঠাৎ করে দেখে একজন দাঁড়িয়ে আছে, একটা ছেলে। বলছে, এই এই এখানে দাঁড়িয়েছিস কেন? ঠিক এই টোনে বলছে ছেলেটি, আমাকে একটু খেতে দেবে? বাচ্চাগুলো, বাচ্চা একজন যে পেছনে দাঁড়িয়েছিল, আমাকে একটু খেতে দেবে? বলো, হ্যাঁ খা, আমাদের তো খাবার থাকবে, খাবি না কেন? খাবি, তোর কেন খেতে পাস না? তোর বাড়ি কোথায়? তোর বাবা মা কোথায়? তুই এখানে চলে এসেছিস? এতগুলো প্রশ্ন করে ফেলে, কোনো রকম কোনো উত্তর কিন্তু আর দেয়নি। খালি বললো, আমাকে একটু খেতে দেবে? বলে, হ্যাঁ দাঁড়া দিচ্ছি। বলেই ভদ্রলোক ঘরের মধ্যে ঢুকে গেছে, মানে এই তাঁবুর মধ্যে ঢুকেছেন, ওদেরকে খেতে দেবে বলে। এই পাতাতে খেতে দেবেন বলে, তখন শাল পাতা খুব প্রচলন ছিল, শাল পাতার থালা। এখনকার মতো যে কাগজের প্লেট যেটা বেরিয়েছে খাওয়ার জন্য, ঠিক ওটা অতটা ছিল না প্রচলন সেই সময়। সেই সময় দিকে ওই শাল পাতাটা খুব ভীষণ ভাবে চলতো। ওই শাল পাতার বান্ডিলটা আনবে বলেন, ভেতরে গেছেন, শাল পাতার বান্ডিলটা তুলেছেন, তাঁবুর পাশে উনি রান্না করছেন, রান্নার জায়গা থেকে গিয়ে তাঁবুর মধ্যে ঢুকে শাল পাতার বান্ডিলটা তুলে আনতে তার কতক্ষণ সময় লাগতে পারে? 1 মিনিটও লাগবে না, এরকম একটা সময়। উনি এসে দেখছেন কোনো বাচ্চা নেই, আর কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা নেই। এমনকি ওরা যে চাষের জমি, তো ওরা যে অতক্ষণ ধরে যে খেলাধুলা করছিল, তার যে মাটিটা ঘেঁটে ছিল বা ধুলো উঠছিল, কোনো রকম পুরো নিস্তব্ধ, একদম কিচ্ছু নেই। এইবার এই ভদ্রলোক ভয় পেয়ে গেছেন, ঘটনাটা ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে। বলছে, তো আমাকে সবাইকে জানাতে হবে এরকম। তো ওই দলের সবাইকে খেতে বসার সময় সকলকে বলে যে এই এই ঘটনা হয়েছে, আমাকে এসে বলে যে এরকম আমাকে খেতে দেবে। তো আমি বললাম, হ্যাঁ দেবো তোদেরকে, কেন দেবো না, তোরা কতটুকু আর খাবি, আমাদের কম পড়বে না। আমি যখন ভেতরে এই শালপাতার বান্ডিলটা নিয়ে এসে দিতে গেলাম, তাদেরকে আর দেখতে পাইনি। সবাই অবাক হয়ে যায়, মানে এরা তো প্রায় আসে, রোজেরই আসছে, সন্ধ্যেবেলা খেতে চাইলো, চলে গেল। তখন ওদের মাঝখানে একজন খুব, মানে কি বলবো, একটু সব বিষয়ে জ্ঞান আছে এরকম একটা টাইপের লোক, ও বলছে ওর বাবা মা হয়তো ডেকেছে, বা ওই তোরা রান্না করছিস, বাচ্চারা যা হয় একটুখানি খাবার দেখেছে, হয়তো গ্রামের মানুষ বাচ্চা দেখেছে, হয়তো রান্না খাবার চেয়েছে, একটা খেয়ালে চেয়েছে, ও চলে গেছে, আবার ও কিছু না, সব ছাড়। কিন্তু এই ভদ্রলোকের মন তো মানছে না, অদ্ভুত ওরকম দেখতে, তারপর এরকম খেয়ার চেয়ে দূর দূর মাঠ, মানে ওরা যদি চলেও যায় 1 মিনিটের মধ্যে, ওরা যদি ছুটেও যায়, ও দেখতে পাবে সেখান থেকে, যেদিকেই যাক না কেন, মানে চারদিকটাই তো মাঠ, কত দূর যাবে 1 মিনিটের মধ্যে, বাচ্চারা কত দূর ছুটে যেতে পারে? হ্যাঁ খোলো তো, মানে দেখতেই পাবে, দেখতেই পাবে, এবং টর্চ মারছে চারদিকে, কোথাও কিছু নেই, কিচ্ছু নেই। রাত্রিবেলা এই ভদ্রলোক ঘুম মানে সবাই শুয়ে পড়েছেন ওই দিনই, মানে যেদিনকে এই ঘটনাটা হলো, সবাইকে বলে এবার সবাই শুয়ে পড়েছে। এই ভদ্রলোকের কিছুতেই ঘুম আসছে না। এইবার বাথরুমে উঠবে বলে উনি বেরিয়েছেন তাঁবুর ভেতর থেকে। তাঁবুর ভেতর থেকে বাড়িয়ে, মানে বাথরুম করবেন যেখানটা ওনারা রয়েছেন, ওখানে তার বাথরুম করবেন না, উনি একটুখানি দূরে, মানে একটু 2-1টা জমি টপকে উনি সেখানে বাথরুম করছেন। আচ্ছা, যেখানে আমরা প্রজেক্টের কাজটা করছিল তার একটুখানি পাশে, ওখানে উনি বাথরুম করছেন। হঠাৎ করে ওনার, মানে সারাউন্ডিং ভাবে যেমন ঝিঝি পোকাটাকে, ঠিক ওনার পুরো মানে আশপাশটা জুড়ে বাচ্চার কান্নার শব্দ। বাচ্চা মানে একদম সদ্যজাত বাচ্চা, যেটা বলছিলাম যেদিন প্রথম ওই রাত্রে যে কান্নার শব্দটা সবাই পেয়েছিল, ওনাকে পুরো মনে হচ্ছে ঘিরে ধরেছে ওই কান্নার আওয়াজটা, বাচ্চার ওই ট্যাঁটা করে আওয়াজ, মানে একসঙ্গে মোটামুটি 20-25টা বাচ্চা কাঁদছে, মানে চারিদিক থেকে। উনি ওখানে, মানে ওনার বাথরুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা, উনি যা হোক করে ওনার সম্পূর্ণ করে ওখান থেকে ছুটে উনি তাঁবুর মধ্যে এসে সেন্স হারিয়ে ফেলেন। এরপর সবাই
ওর সঙ্গে যে 4জন ছিল ওই তাঁবুতে, তারাও তখন উঠে যায়, মানে দমস্কটা পড়ে দুম করে পড়ার একটা আওয়াজ হয়, মানে উনি তাঁবুতে ঢুকেই পড়ে গেছেন একদম সোজা, উনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। আচ্ছা। এবার সবাই ঘুম ভেঙে গেছে, উঠে এবার ওনার মুখে চোখে জল দিয়ে এবার সকলকে ডেকে মানে জল টল দিয়ে জ্ঞান ট্যান ফেরানোর চেষ্টা করেছে, বিভিন্ন মাসাজ টাসাজ করে। অনেকক্ষণ পর ওনার মানে উনি ঠিকঠাক ধাতস্থ হয়েছেন। হওয়ার পর এবার জিজ্ঞাসা করছে, তুমি কি হয়েছে, তুমি হঠাৎ করে এরকম হলো? বলছে যে আমি যখন ওখানে এরকম বাথরুম করছিলাম, হঠাৎ করে আমার আশেপাশে ঠিক এরকম কান্নার শব্দ শুনতে পাই, বাচ্চা কান্নার শব্দ। আচ্ছা। বাচ্চা কান্নার শব্দ শুনতে পাই। বলছে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? এরা রীতিমতো তখন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে এরা কি করবে বুঝে উঠতে না পেরে, এদের যে ইনচার্জ ছিল পরদিন সকালে, সেই ইনচার্জ যখন আসে, সেই ইনচার্জ ওখানে থাকে না, এটা হচ্ছে লেবার, সেই ইনচার্জ যখন আসে ইনচার্জকে বলে যে এরকম স্যার এরকম কিছু একটা বোধহয় এখানে গন্ডগোল আছে, আমাদের সঙ্গে এরকম হচ্ছে, এই আশেপাশের গ্রামেরই কেউ হবে না, এই তাহলে এইরকম আওয়াজটা কেন হবে? যদি গ্রামেরই বাচ্চা হয়, তারা যদি এখানে আমাদের এই ধরনের খাবারের লোভে হোক বা এই ধরনের খেলবে বলে হোক যদি আসে, তাহলে এই রাত্রিবেলা এই ধরনের বাচ্চা, সদ্যজাত বাচ্চা কান্নার আওয়াজটা কোথা থেকে হচ্ছে? তখন ইনচার্জ যা হয়, ওর তো মানে ভয় কম দেখাবে, কারণ হচ্ছে ওকে তো কাজটা উদ্ধার করতে হবে। ও তখন বলে ঠিক আছে, আমি গ্রামের থেকে খোঁজ খবর নিয়ে জানাচ্ছি কাদের বাচ্চারা আসে, বলে ওদেরকে সান্ত্বনা দিয়ে। ইনচার্জ বলছে ঠিক আছে, আমি এই পাড়ার লোকেরা আমার সঙ্গে চেনাশোনা আছে, আমি এখান থেকে খবর নিয়ে নেবো কারা বাচ্চা কোন গ্রাম থেকে আসছে বা কোন পাড়া থেকে আসছে, এটা তোমাদের নিশ্চিত তোমরা কাজ করো। তো ওরা আবার সেই কাজে লেগে পড়ে। এইবার সেই দিন সন্ধ্যাবেলায় রান্না করছে। এবার ভদ্রলোক বলছে দেখো আমি কিন্তু একা থাকবো না, মানে একা রান্না করবো না, আমার সঙ্গে 1-2জন এখানে থাকো। এবার ওই যে ভদ্রলোক আনাজ কেটে দেয় একজনই সে আছে, তার সঙ্গে যে বললাম সব বিষয় একটু জ্ঞান আছে, ওর একটুখানি বলছে ঠিক আছে দেখি তো বাচ্চাগুলোকে, তো আমি তো দেখিনি একবারও, আমি খালি আওয়াজই শুনেছি, আমি আজকে দেখি। আর উনি ওখানে বসেছেন, আর ওই ভদ্রলোক যিনি রান্না করছিলেন বলছেন দেখ তুই যাই করিস না কেন, তুই কিন্তু কোনো পাকামি করবি না, অর্থাৎ বাচ্চাগুলোকে কিছু ধরনের কোনো আঘাত করতে যাবি না বা কিছু বলবি না, কোনো কিছু ভাবে উল্টো পাল্টা কিছু করবি না, তুই তোর বুঝিস সবকিছু ঠিক আছে। ওকে তো সবাই চেনে, যেহেতু একটুখানি বেশি বোঝে বা বেশি কথা বলে বা বেশি একটুখানি মানে এক্সট্রা কাজ করতে দেখাতে যায়, ওই জন্য ওকে আগে থেকে সাবধান করে দিচ্ছে। কিন্তু দেখ তুই আগে থেকে কিন্তু তুই কোনো রকম বাচ্চাগুলোকে কোনো কিছু করবি না, আর আমরা এখানে বাইরে জায়গায় রয়েছি, এখানে কোনো রকম কিছু করার দরকার নেই। এইবার কিছুক্ষণ পর যথারীতি ওই নিয়ম মাফিক ছেলেগুলি আবার খেলা আরম্ভ করেছে ওদের ঠিক আশপাশ জুড়ে। এবার কিন্তু আস্তে আস্তে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আস্তে আস্তে কিন্তু ওদের দলটা বাড়ছে। প্রথম দিন 3-4জন, তারপরে 7-8জন, এখন প্রায় 15-20 জনের বাচ্চার দল একটা। আর আমি যেটা বুঝতে পারছি আস্তে আস্তে ওরা কাছে আসছে এবং কথা বললো। দ্বিতীয় দিন কথা খাবার চাইলো। এইবার এদেরকে রীতিমতো উত্তক্ত করতে আরম্ভ করে দিয়েছে, রীতিমতো উত্তক্ত। অতগুলো বাচ্চা, তার মধ্যে একদম ছোট বাচ্চা, একটু বড়। আর তুমি দেখো প্রত্যেকের এই 15-20 জনের যে দলটা বাচ্চাদের, কারোর গায়ে একটা সুতো নেই, আর প্রত্যেকের মাথা নাড়া, মনে নাড়া, একটা চুল নেই মাথায় কারোর, মানে অদ্ভুত টাইপের। এই ঘটনাটা দেখে এরা এতজন বাচ্চাকে দেখে রীতিমতো ঘাবড়ে যায়, সত্যি বলতে ওরা দুজন ঘাবড়ে যায়। আর যে ভদ্রলোক মানে একটু বেশি কথা বলে, যার কথা বলছিলাম, সে তখন উঠে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে একটা দাবড়ি মারে, তোরা কি পেয়েছিস চেঁচিয়ে, তোরা কি পেয়েছিস, এরকম রোজ। আর ওই যে ও ভদ্রলোক ওখানে যে লুকিয়ে একটি লাঠি, ওই ওদের ওই মানে যে স্ট্রাকচার গুলো হচ্ছে, ওই স্ট্রাকচারেরই মানে স্টিক যেটাকে বলে, লোহার যে বিম গুলো তৈরি হচ্ছে, এরকম কোনো ছোট কাটা জিনিস যেটা লাঠির মতো ব্যবহার করা যায়, সেটি উনি নিয়ে কাছে নিয়ে বসেছিলেন। উনি তখন ওটাকে নিয়ে বাচ্চাগুলিকে তাড়া করে, বলে দেখবি তোদেরকে আজকে, তোরা এরকম করে আমাদের প্রতিদিন জ্বালাচ্ছিস বলে তাড়া করে। তার মধ্যখানে একটি বাচ্চাকে ওই ভদ্রলোক একঘাম মারে। বাচ্চাটাকে একঘা মারলো। মারতেই বাকি বাচ্চারা কিন্তু যে 3টা ছিল সবাই চলে গেছে, ওরা চলে যাচ্ছে, তারা করছে, তোরা চলে যাচ্ছে, যেমন প্রতিদিন চলে যায় তারা করলে, বা এমনি নিজে থেকে চলে যায়, যেমন আগের দিন হঠাৎ করে চলে গেছিল। এই বাচ্চাটাকে মারলো, মারতেই বাচ্চাটাও ছুটে চলে গেল। আর এই যে বাচ্চাটাকে মারলো একদম ছোট বাচ্চা, আর বাচ্চাটা ছিল মেয়ে। আচ্ছা।
এবার ও চলে এসে, যে রান্না করছিল বলছে তুই মারলি কেন, তোকে বারণ করলাম, তারপরও তুই বাচ্চাটার গায়ে হাত দিলি। বলে দেখ না, আর আসবে না, এই একবার মার খেয়েছে এরা, আর আসবে না এদিকে, আমাদের আর জ্বালাবে না, আমরা কাজ টাজ মিটিয়ে চলে যেতে পারবো। ওরা ওখান থেকে পরদিন কাজ শেষ হয়, প্রথম দফার কাজ শেষ হয় ওদের। এবার যেটা হবে সেটা হচ্ছে নেক্সট কাজ হবে, নেক্সট পরে একটা পাশে আর একটা পিলার তৈরি হবে, সেখানে মাঝখানে 2-3 দিনের গ্যাপ আছে, ওরা সেখান থেকে ওরা বেরিয়ে যায়, ওখান থেকে তাবু টাবু গুটিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। এবার বেরিয়ে পড়ে ওরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে যায়। হঠাৎ করে ইনচার্জ আসে, ইনচার্জ এসে যে ভদ্রলোক বাচ্চাটিকে আগের দিন মেরেছিল সেই ভদ্রলোক বলে যে তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, যে তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, আমার বাড়িতে একটা মানে ঘটনা ঘটেছে, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। বলে কি ঘটনা ঘটেছে? বলে তুমি যাও না, বাড়ি যাও, তারপরে আমরাও যাবো বাড়িতে, বাড়িতে যাও, আমরা যাচ্ছি, আমি তোর সঙ্গে কথা আছে। বলে ওকে বুঝিয়ে যে বাড়িতে প্রয়োজন কি প্রয়োজন না বলে তোমার বাড়িতে যাও তাড়াতাড়ি, এরকম বলে ওনাকে বাড়ি পাঠিয়ে দেয় আগে। বিয়ের বাকি টিমের মেম্বাররা সবাই বলছে স্যার এরকম কি হয়েছে, হঠাৎ করে বাড়ি পাঠিয়ে দিলেন? তখন বলছে ওর একটা 4 বছরের বাচ্চা মেয়ে আছে। আজকে ভোর রাত্রে, হ্যাঁ আজকে ভোর রাত্রির হঠাৎ করে বমি করতে শুরু করে, বমি করার পর হঠাৎ করে নিস্তেজ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, বাচ্চাটি মারা যায়। কি মারাত্মক কথা বলছো দেবজ্যোতি, সিরিয়াসলি? একদম, বাচ্চাটি মারা যায়। ওরা ওখানেতে সকল টিম ওদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে এইবার যে রান্না করছিল আর যে সবজি কাটছিল সেই ওরা তো জানে, আর ওরা 2-2 4 করতে ওদের বেশিক্ষণ সময় লাগেনি। এবং তখন ওই পুরো টিমকে এই ঘটনাটা বলে যে এই ঘটনা ঘটেছে কালকে রাত্রি, ও মেরেছে একজনকে। এবার ওরা তখন ভাবে যে এরা হয়তো কোনো রকম কোনো ওই ধরনের কোনো আত্মা বা, কিন্তু এতগুলো বাচ্চা কোথা থেকে আসবে? এতগুলো বাচ্চার দল, প্রতিদিন 1, 2, 3 করে, এই ঘটনাটা ওরা জাস্ট মানে কি বলবো ঘেটে গিয়েছিল সত্যি কথা বলতে। ওরা ঠিক মানে একটার সঙ্গে একটা মিলিয়ে কি বলবে কি করবে, কারা তারা, এরকম কোন রকম কিছু খুঁজে পাচ্ছিল না। এরপর থেকে ওই ঘটনাটা হওয়ার পর মন খারাপ হয়ে যায় সবারই, বাড়ি চলে যায়। দিয়ে নেক্সট দফার আবার পাশের একটা জোর মানে পোল তৈরি হবে। এবার তুমি দেখবে ওই হাই টেনশন লাইনগুলো, যে পোলগুলো একটা থেকে একটা দূরত্ব কম করে, আমি জানি না এক্সাক্ট কত হবে, কিন্তু একটা থেকে একটা পোল দেখা যায়, যথেষ্ট দূরে মানে দেখা যায়। ঠিক ওই এলাকাতেই কিছুটা দূরে ওদের আবার তাঁবু পড়লো, যেখানে ওটা তাঁবুতে ছিল সেখানে নয়, আর একটু দূরে। এরা কিন্তু মনের মধ্যে, এদের মধ্যে খুব ভীষণভাবে মানে উৎসাহ হয়ে রয়েছে যে এরা কারা বা এখানে কিছু এই ধরনের কিছু আছে কিনা, এগুলো জানতে হবে আমাদেরকে, অর্থাৎ গ্রামে গিয়ে কথা বলতে হবে, জানতে হবে এদের পাড়ার লোকের সঙ্গে। তখন ওরা ওইখান থেকে তাবু টাবু খাটিয়ে নেয়। যেদিন আসে ওরা ওই দুপুর হয়ে গিয়েছিল, সেদিন তাবু টাবু খাটিয়ে সন্ধ্যের সময় ওরা ওই পাড়ায় আসে, মানে লোকালিটিতে আসে, মাঠ থেকে বাজারও করে, সকলে বাজার টাজার করে। এবার 2-1 লোকের সঙ্গে চায়ের দোকানে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমরা ওখানে কাজ করছি, এখানেতে রাত্রি হলে এরকম বাচ্চা খুব ডিস্টার্ব আমাদের করেছিল আগের বারে, এখানে কাদের বাচ্চা এরকম রাত্রিবেলা বেরিয়ে পড়ে ওখানে খুব করে। এবার চায়ের দোকানের লোকগুলো বলছে বাচ্চা মানে ওখানে কে বাচ্চা যাবে, আমাদের দিকে ভদ্র বাড়ির সবাই, এখানে তো ওই ধরনের কোনো সেই অর্থে গরিব বা খেতে না পাওয়া বা দুস্থ এরকম কোনো পরিবারও নেই যাদের বাচ্চা নিয়ে ওখানে যাবে। আর এত বাচ্চা এই অবস্থায় তোমরা যে বলছো বিবরণ দিচ্ছ খালি গায়ে প্রত্যেকে, ওরকম তো কেউ যাবার নেই। তখন একজন একটু বয়স্ক ভদ্রলোক ওখানে ছিলেন, যার বয়স ওই 55 বছরের কাছাকাছি, ওনার পরিচয়টা আমি দেবো লাস্টে। উনি তখন বলছে তোমরা কোন জায়গাটায় তাবু করেছিলে? ওরা তখন বলি শ্মশান থেকে ঠিক 8-10টা প্লট পরে সেখানে একটি শ্মশান মানে জায়গা আছে, পাশে একটি তাল গাছ ছিল, কিছুটা দূরে একটা ছোট ডোবা, তার ঠিক পাশেই আমাদের ওই প্রজেক্টের কাজটা চলছে, আর আমরা ওইখানেতেই তাবুটা করেছিলাম। তখন ওই ভদ্রলোক বললেন যে তোমরা কোথায় তাবু করেছিলে জানো? তোমরা ওখানে মানে গ্রামের ভাষায় যেটাকে ওরা তো আর ওই টয়লেট করা বা ওই ধরনের কথা বলে না, উনি মানে অতটাও পড়াশোনা জানেন না গ্রামের মানুষ। তখন ওই ভদ্রলোক বলছেন যে তোমরা কোথায় তাবু করেছো, ওখানে খাচ্ছ যাচ্ছ, মানে একদম প্রস্রাব করছো বা সকালবেলা হলেই মলমূত্র ত্যাগ করছো, কোথায় ওইসব কাজ করতো তোমরা জানো? তোমরা কোথায় বসে খাওয়া দাওয়া করতো ওটা জানো কোন জায়গা?
বলছে না আমরা কি করে জানবো, আমাদের তো যেখানে বলেছে আমরা সেখানে কাজ হচ্ছে সেখানে থাকি। বলছে ওটাকে আমাদের এখানে বলা হয় ছেলে পোতার ধার। ছেলে পোতার ধার। হ্যাঁ, ওখানেতে এই আশেপাশের যে 3টে গ্রাম দেখছো, সেই গ্রামের এটা চলে আসছে বহু যুগ ধরে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বাড়িতেই তো প্রসব হতো, বাড়িতেই মানে ডেলিভারি হতো। দাইমা বলে একটা জিনিস থাকতো, মানে একজন থাকতেন, উনি এসে বাড়ির মহিলাদের বাড়িতেই ডেলিভারি করাতো। এবার ডেলিভারি করার সময় যদি কোনো বাচ্চা মারা যেত, তাদেরকে কিন্তু এখানে গ্রামে বা কোনো জায়গায় বাচ্চাদেরকে দাহ করা হয় না। তো ওই শ্মশানের পাশের ওই একটি পার্টিকুলার যে প্লটটা ছিল যেখানে দেখবে তোমরা ছিলে, ওটা কিন্তু চাষ হতো না। ওই জায়গাটা চাষের জায়গা নয়, চাষ হতো তার আশেপাশের মাঠগুলোতে। ঠিক ওই জায়গাটা কিন্তু চাষ হতো না, ওখানেতেই বাচ্চা পোতা হতো। আচ্ছা। বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হতো ওখানে। আর যে ছেলে মেয়েগুলো ওরকম ওদের সঙ্গে ঘোরাঘুরি করতো, ওরা ছিল হচ্ছে ওই ওখানকারই থাকা বা যাদেরকে ওখানে ভূমিষ্ঠ করে দেওয়া হয়েছে বা পুঁতে দেওয়া হয়েছে, ওই আত্মা। আর ওদেরকে গ্রামের লোকেরা ন্যাড়া মাথা ভূত বলতো। আচ্ছা আচ্ছা। আমাদের মানে ওই গ্রামের পাড়ার লোকেরা তখন বলছে যে আমরা ওদেরকে ন্যাড়া মাথা ভূত বলি, যাদেরকে তুমি দেখেছো। শুনবে কি হয়েছিল একটা ঘটনা? বলছে হ্যাঁ বলুন কি ঘটনা। বলছে আমার ভাই কাজ থেকে ফিরছিল স্টেশন, নালিকুল স্টেশন, যেটি তারকেশ্বর লাইনে পড়ে। নালিকুল স্টেশন থেকে নেমে লাস্ট ট্রেন, মানে ফিরতে দেরি হয়েছে, লাস্ট ট্রেন, গ্যারেজ বন্ধ হয়ে গেছে, সাইকেল রেখে যেত, গ্যারেজ বন্ধ হয়ে গেছে। এবার ওকে হেঁটে ছাড়া বাড়ি আসার কোনো উপায় নেই। স্টেশন থেকে ওই গ্রামটার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার হেঁটে আসা ছাড়া রাত্রিবেলা কোনো উপায় নেই। ও ট্রেন থেকে নেমেছে ধরো মোটামুটি 12টা 5, লাস্ট ট্রেন নালিকুল এসে দাঁড়িয়েছে, ওটা তারকেশ্বর লোকাল। নালিকুল এসে দাঁড়িয়েছে 12টা 5-এও নেমেছে ভদ্রলোক। এবার সেই সময় যারা অনেকে ছানার বিজনেস করে তারা, এবং আরো কিছু ব্যবসা করে রাত্রিবেলা ফেরে, ওই 2-1 তারা ওই সাইকেল নিয়ে যাতায়াত করছে বা এরকম, ওই 2-1 প্যাসেঞ্জারই নেমেছে। ও তখন উপায় না দেখে, গ্যারেজ বন্ধ হয়ে গেছে, সাইকেল পাবে না, তখন আমার ভাই হাঁটতে আরম্ভ করে। এবার হাঁটতে হাঁটতে এসে যখন, আর ওটা ছিল একদম ওই গ্রামেরই সীমানা যাকে বলে, মানে ওটার পরে অন্য গ্রাম পড়ছে, ওর ওই জায়গাটায় পার্টিকুলারলি ফাঁকা মাঠ, তারপরে হচ্ছে অন্য গ্রাম পড়ে যাচ্ছে। আর ওই ছেলেপোতার ধার ক্রস করে এসেই গ্রামে ঢুকতে হবে। বলছে তখন ওই ছেলেপোতার ধার এসে ক্রস করে দেখছে এরকম ওর পিছনে পিছনে, ও কাজ থেকে ফিরছিল, অনেক খাবার দাবার হাতে ছিল, ওই মিষ্টি ছিল একটু, আর ফলমূল কিনেছিল ট্রেন থেকে, হাতে খাবার দাবার ছিল। হচ্ছে ওই ছেলেপোতার ধারের ওখান থেকে শুরু, যেখানটা হচ্ছে ছেলেপোতার ধার, সেখান থেকেই 4-5টা বাচ্চা ওর পিছনে লাফাতে লাফাতে ছুটতে ছুটতে হাসতে হাসতে আসছিল। বলছে তোরা ছুটছিস কেন আমার সঙ্গে? ওরা কোনো উত্তর দেয়নি, হাসছিল। বলছে হ্যাঁ এরকম আমিও তো একবার কথা বলেছি, যখন এরকম হাসছিল, কোনো উত্তর দেয়নি। বলছে হ্যাঁ এরকম হাসছে। বলছে তোরা কি খাবার নিবি? বলছে দাও, বাচ্চাগুলো চাইছে। বলছে দাও বলে ও কলার যে ছড়াটা ছিল সেটা ওদেরকে দিয়ে দেয়। ও যা নিজে কি যা। এবারে ও ভদ্রলোক তো জানে যে ওরা কারা, ও তো গ্রামেরই লোক, ও তো জানে ওরা কারা, তা ওর পেছনে নিয়েছে। ও তখন ওই খাবার দাবার সঙ্গে যা যা ছিল, লাস্টে মিষ্টির প্যাকেটটা সেটাও দিয়ে দিয়েছে। দেবার পর ও হঠাৎ করে ওদেরকে দিয়ে, যখন ওই 4-5 যে একটা টিম মানে ওর পেছনে ছুটছিল, ওদেরকে যখন খাবারটা দিয়ে দিল, কিছুটা এগিয়ে ওরা তো চলে গেল, কিছুটা এগিয়ে যাওয়ার পর আরো 10-12টা বাচ্চা ওকে ঘিরে ধরে। ঘিরে ধরার পর ওখানেতে, ও তো জানে ওরা কারা, ঘিরে ধরার পর ওই ভদ্রলোক ওখানেতেই দেখে অজ্ঞান হয়ে যায়, মানে ওই ওর ভাই আর কি অজ্ঞান হয়ে যায়। বলছে এবার ওই ভদ্রলোক বলছেন যে এবার আমার ভাই অনেকক্ষণ আসছে না, বাড়িতে চিন্তা হচ্ছে। তখন আমি আমার কাকার ছেলেদেরকে ডেকে বলছি যত একটু এগিয়ে দেখি, ও রাত্রে নিঘাট লাস্ট ট্রেনে ফিরেছে, হেঁটে আসবে, একা আসবে, চল আমরা একটু এগিয়ে যাই। ওরা ওখান থেকে এগিয়ে আসে টর্চ নিয়ে, মানে হারিকেন টর্চ এসব নিয়ে, যে যা পারে ওই 2-4 জন ওরা ভাইরা, কাকা জ্যাঠার ভাইরা আর কি, জেঠুর ভাইরা ছেলেরা এগিয়ে এসে যখন ছেলেপোতার ধারটা ক্রস করবে বলে এরকম, মানে মিডিল জায়গা, ছেলেপোতার ধার শুরু হয়েছে, ওদের এদিক থেকে যাচ্ছে ওরা স্টেশনের দিকে, দেখছে রাস্তার ধারেতে ওর ভাই পড়ে আছে অজ্ঞান হয়ে। ওকে ওখান থেকে সবাই রেস্কিউ করে তুলে আনে,
2 নেলার পর ওখানে চিকিৎসা করা হয়, রাতে ওরা জ্ঞান ফেরে। কি হয়েছিল শুনবে এই ভদ্রলোকের সঙ্গে? কি হয়েছিল? ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কি বলছো? তারপরে হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বছর 5 আগে উনি মারা যান। ঘটনার পর একদিন জীবিত ছিলেন, কিন্তু উনি আর সুস্থ জীবনে ফিরে যেতে পারেননি, উনি মারা যান। এবার হলো কি, এই জিনিসটা থেকে তো মানে এরা যখন ঘটনাটা শুনে তো চমকে গেছে এরা, আর এরা তো ফিরে যেতেই চাইছে না তাঁবুতে। ওরা এই চায়ের দোকানে এই সমস্ত ঘটনা, ওই লোকটার ভাইয়ের ঘটনা শোনার পর তোরা তো তাঁবুতে ফিরে যেতে চাইছে না। এবার ওখানে চায়ের দোকানে সবাই বলে যে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা কিছু ক্ষতি করো না, ওদেরকে কোনো রকম কোনো ডিস্টার্ব করো না, ওরা ওদের মতো থাকুক, ওদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট মানে কথা বলতে যাবে না, কোনো রকম ভাবে কোনো রকম কথা বলা, ওরাও যেমন আছে তেমন থাক। ওরা যদি আসেও তোমার কোনো রকম কিছু করার দরকার নেই। বলো ঠিক আছে। আর মন মানে ওদের, ওরা তো মানে ভয় ধরেই যায়। ওরা সঙ্গে তাঁবুতে ফিরে যায়, ফিরে যাওয়ার পর ওরা আবার রান্না টান্না করে, ওখানে কাজ মেটায়, ওদের সঙ্গে কিন্তু আর কোনো রকম কোনো ডিস্টার্ব হয়নি, ঠিক আছে, আর কোনো রকম কিছু করেনি। এবার ওই ভদ্রলোক যার বাচ্চা মারা যায়, সে তখন এই গ্রামে আসে, কাজ টাজ মিটে গেছে, আইটেনশন লাইন শুরু হয়ে গেছে, ওসব ওরাও চলে গেছে। ভদ্রলোক আসে, গ্রামে খোঁজ টোজ করে। এইবার বলি গ্রামটা কোথায়? এই গ্রামটা হচ্ছে আমারই গ্রাম, আর পাড়াটা হচ্ছে আমারই গ্রাম, আমার পাড়া, এবং আমার এলাকাতেই ছেলে পোতার ধার। তখন আমার দাদু খুব ফুল ফর্মে উনি তখন কাজ করছেন, উনি তখন খুব, ওনার তখন নাম ডাক ভীষণ ভাবে ছিল সেই সময়। তো ওই ভদ্রলোক যখন মানে আসেন, যার বাচ্চা মারা যায়, ভদ্রলোক এসে যেরকম খোঁজ খবর করে যে এখানে কেউ একজন আছেন, তখন বলে তুমি ঠাকুরের কাছে চলে যাও। ঠাকুর মানে হচ্ছে আমার দাদুকে তুমি আগেও জানো যে এখানে সবাই ঠাকুর হিসাবে সম্বোধন করতেন। তুমি ঠাকুরের কাছে চলে যাও, কেউ বলে ঠাকুরদার কাছে যাও, ওনার কাছে যাও। তখন দাদুর সঙ্গে বাবাও থাকতেন। তো ভদ্রলোক এসে সমস্ত কিছু ঘটনা দাদুকে খুলে বলেন যে আমার এরকম মারা গেছে বাচ্চা, তো বাড়ি থেকে বললো যে ওখানে যাও, যদি ওখানে কিছু থাকে, মানে কেউ যদি থাকেন ওখানে, তাহলে ওখানকার দিয়েই মানে যদি কিছু রেমেডি করা যায় বা প্রতিকার করা যায় বা কিছু বন্ধন করা যায়, তাহলে আমরা নেক্সট ইস্যু অর্থাৎ মানে নেক্সট বাচ্চা নেওয়ার জন্য আমরা পরিকল্পনা নেবো আর কি। এরকম ওখানকার একজন কেউ রোজা বলো বা ওঝা তান্ত্রিক এই টাইপের ওকে উপদেশ দিয়েছিল যে তুমি যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে তুমি যাও, ওখানকার কাউকে দিয়ে এই জিনিসটা কথা বল, কারণ ওনারা এই বিষয়টা বেশি হেল্প করতে পারবেন, কারণ এটা বেশি ওয়াকিবহাল ওনারা ওখানকার। তো দাদু তখন ওনাকে বলেন যে তুমি খুব অন্যায় করেছো ঘটনাটায়। ভদ্রলোক বলে আমি খুব অন্যায় করেছি, আমি পরে অনুতপ্ত, আমার টিমের সবাই আমাকে বুঝিয়ে বলেছে আমার সেদিন করা উচিত হয়নি, আমার ওই ব্যবহারের জন্য আজকে আমার বাচ্চা মারা গেছে। তো আমাকে এইখান থেকে উদ্ধার করুন, যাতে আমি আমার পরবর্তী সময় আমার মানে ভবিষ্যৎ সন্তান যাতে ভালো হয় বা আমার ঠিকঠাক থাকে, আপনি কিছু একটা করে দিন। তখন দাদু ওকে বলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত বিভিন্ন রকম ক্রিয়া আসে, সমস্ত করে দাদু ওনাকে, দাদুর যে লাঠি ছিল, দাদুর লাঠি বলতে দাদুর সাধনা বলে পাওয়া যে লাঠি, আমি বলছি এর ডিটেলসটা পরে, সেই লাঠির মাধ্যমে ওর মাথাতে ছোঁয়ায়, এবার বলে যে তুমি তোমার স্ত্রীকেও নিয়ে আসবে উভয়। তো আর একদিন ওনার স্ত্রীকে নিয়ে আসে, তো উভয়কেই ওনারা বন্ধন করে দেন এবং যাবতীয় এই ধরনের অভিশাপ থেকে মুক্ত করবার জন্য, অর্থাৎ ওরা যে মানে পাপটা করেছিল ওখানে সেটা করার জন্য, তোমার মনে মনে অনুতপ্ত, তো দাদু ওনাকে বলেন, বলে আমরা ভীষণভাবে অনুতপ্ত, আমার উচিত হয়নি ওটা। বলে ঠিক আছে, এই অনুতাপে কিন্তু তোমাদের সমস্ত রকম পাপ ধুয়ে মুছে গেল, তোমরা নিশ্চিন্তে এগো। তো আমাদের সবুজকালী মায়ের বিশেষ মানে দৈব মানে ওনাদের জিনিস দেয়া হয়, দেওয়ার পর ওরা ফিরে যায়। এই হচ্ছে ছেলে পোতার ধারের ঘটনা। তো এখনো পর্যন্ত, এখনো এই 2024 সালে দাঁড়িয়ে এখনো রাত্রিবেলা ওদিকে আমাদের এখানকার মানুষজন খুব একটা যান না। আর এই ধান চাষের সময় ওই রাত্রে চষতে হয়, যেটাকে বলে মানে ট্রাক্টর দিতে হয়, বা আলুর সময় ট্রাক্টর দিতে হয় জমি চাষের জন্য, আর ট্রাক্টরের খুব ভীষণ পরিমাণে চাহিদা থাকে, সেজন্য রাত্রের দিকে ওখানে কাজ হয়, মানে জমি টমি ওরা, তখন ওরা কি করে একসঙ্গে 4-5 জমির মালিক তারা ওই ট্রাক্টর করে, আর প্রত্যেকে থেকে রাত্রের দিকে হলে প্রত্যেকে থেকে একসঙ্গে থেকে ওই ট্রাক্টর করে, একা বা কেউ ওখানে কিন্তু এখনো যায় না।
এরকম অনেকে হয়েছে, গ্রামের মানুষজন তারা দেখেছে যে এরকম ট্রাক্টর চষছে, বাচ্চাগুলো খেলছে, দূরে চলে যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, এরকমও হয়েছে অনেক ঘটনা। সেই ছেলে পোতার ধার কিন্তু এখনো আছে, ন্যাড়া মাথার ভূত যেটাকে বলে, ওই হিসাবেই ন্যাড়া মাথা ভূত ওই রোডে ছিল আর কি। আর এখনো ওই জায়গার নাম আছে ছেলে পোতার ধার। এখনো আমরা যখন ওখান দিয়ে পাস করি বা কিছু বোঝাতে হয়, আমরা ওটাকে ছেলে পোতার ধার হিসাবেই বলি আর কি। ব্যাপারটা কি জানো তো, যারা ম্যাচিওর হয়, যারা একটা লাইফ দেখে তারপরে মারা যাচ্ছেন, তাদের আত্মারা আন্ডারস্ট্যান্ডিং হন অনেক ক্ষেত্রে, কিন্তু একদম। বাচ্চাদের আত্মা তারা কিন্তু একদমই আন্ডারস্ট্যান্ডিং হয় না। তারা একদমই তাই। এত একটা এনার্জি তারা জীবনটাকে দেখতেই পেল না, তারা মারা যাচ্ছে, তাদের ভাবো তো কত বেশি আকাঙ্ক্ষা থাকে, তারা কত সেটাই বেশি হচ্ছে মারাত্মক হয়ে উঠতে পারে। ভীষণ ভাবে। ওই জন্যই তো তুমি ভাবো, একজন মানে বাচ্চা মারা গেল যার কারণে একজন মানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লো। ভয়ঙ্কর একটা মানে সিচুয়েশন, মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই তুমি জাস্ট ভাবো, একটা 15-20 জনের একটা ওই ন্যাড়া এবং উলঙ্গ বাচ্চার একটা দল, যাদেরকে এরকম ঘিরে ধরছে, তারা ঘুরে বেড়াতো এইভাবে। মানে সাংঘাতিক একটা কেস। তো আরেকটি যেটা ঘটনা আমি তোমাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে, এটাও খুব একটি গুরুত্বপূর্ণ, মানে খুব মানে ভালো লাগবে শুনতে। এটাও একদম খুব বাস্তব এবং প্রত্যেকেরই এটার সঙ্গে জড়িত আর কি, অনেকে আমরা খুব ভীষণভাবে ইনভলভ। আমি এখানে একটা জিনিস একটু জানতে চাই। এই যে ছেলে পোতার ধার ছিল, যেখানে এরকম এতগুলো বাচ্চা, মানে বাচ্চা বলবো না, মৃত বাচ্চার আত্মা যারা মুক্তি পায়নি, যারা এখানে ঘুরে বেড়ায়, তাদেরকে কখনো মুক্তি দেওয়া যায়নি? কারণ তুমি তো ভাবতেই পারছো, মৃত্যুর পরে একটা মানুষের আত্মা, জীবাত্মা, সে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এই দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যাওয়ার একটা সফর স্টার্ট করে, একটা ট্রাভেলিং স্টার্ট করে, কিন্তু তারা যদি কোনোভাবে ভেসে যায়, এরা তো বাচ্চা না, এরা তো জানেই না মায়ের মানে মায়ের মায়া মমতা কতদিন পেয়েছে, পাইনি। একদম পাইনি, একদম। কিছু বাচ্চা পাইনি, কিছু বাচ্চা পেয়েছে, এরকম। পেয়ে যারা পাইনি সেটা আলাদা, তুমি পেয়ে ভালোবাসা পেয়ে যখন হারিয়ে ফেলছো সাডেনলি, তখন ভাবো তো তার জিজ্ঞাসাটা কত বড়। তাদেরকে মানে এই যে আত্মাগুলো রয়েছে, এদেরকে মুক্তি দেওয়ার জন্য কিছু করা যায়নি। হ্যাঁ, এইবার হচ্ছে যেটা আমি বলছি, সেটা হচ্ছে এবার ওই যে শ্মশানে আমার দাদু সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, মা সবুজকালী যেখানে দর্শন দিয়েছিলেন, দাদু তো প্রায় ওই মাঠের ওপর দিয়ে ওই শ্মশানে যেতেন রাত্রে একা। অনেকে এই যে বলি না ট্রাক্টর চষতো, বা যারা ওই ধরনের মাঠে কোনো কারণে হয়তো ধান কাটার জন্য গেছে, দাদুর সঙ্গে বাচ্চাদেরগুলোকে দেখেছে অনেকবার। দাদুর সঙ্গে বাচ্চাগুলো হেঁটে যেতে, খেলে যেতে, দাদুর সঙ্গে ওরা যেত। এটা অনেকে দেখেছে গ্রামের। আমি নিজে শুনেছিলাম। এটা একজন ওই মানে দাদু একজন ছিলেন, উনি আমাকে বলছিলেন যে তোমার দাদুর সঙ্গে এরকম ওই বাচ্চাগুলোর সঙ্গে খুব ভালো সখ্যতা ছিল, আর তোমার দাদুর কথা ওনারা খুব শুনতেন। এখন কিন্তু আর ওদেরকে দেখা যায় না, কিন্তু ওই যে একটা রটে গেছে না, রটনা হয়ে রয়েছে। হয়তো দাদুই কোনো রকম ভাবে, দাদু দেহ রাখার মানে আগে হয়তো তাদের মুক্তি কোনো রকম ভাবে দিয়েছিলেন কিনা, বা উনি এই সমস্ত জিনিস তো খুবই গোপন রাখতেন, খুব একটা বলতেন না এই সমস্ত জিনিস। এবং ওই যে ছেলে পোতার যে বাচ্চাগুলো যে ওনার সঙ্গে এরকম এত সখ্যতা ছিল বা ভাবছিল, এটাও তো উনি ওই যে ভদ্রলোক এসেছিলেন যার বাচ্চা মারা গেল, তাকেও বলেননি যে আমার সঙ্গে এরকম ভালো সম্পর্ক আছে বা আমার কথা শোনে, এইরকম কিছু কথা বলে যাননি, কাউকেই বলেন। আর এটা অনেকেই দেখেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা অনেকেই দেখেছে আমাদের গ্রামের যে বাচ্চাগুলোর সঙ্গে, অর্থাৎ ওই ছেলে পোতার যে ন্যাড়ামাথা ভূতগুলো, যেটাকে মানে প্রচলিত ভাবে হিসাবে রটে গেছে যে ন্যাড়ামাথা ভূত, তাদের সঙ্গে দাদুর ভীষণভাবে সখ্যতা ছিল। মানে দাদু যখন একা শ্মশানে যেত, ওরাও কিন্তু সঙ্গে সঙ্গে ওই মানে ওই মাঠগুলো ঘোরাঘুরি করতো দাদুর সঙ্গে। তারপর থেকে এখনো পর্যন্ত ওদেরকে আর দেখা যায় না, কিন্তু ওই ছেলে পোতার ধার হিসাবে হয়ে আছে। ভয়টা আছে মানুষের মনে। একটা জিনিস বলি, মানে তুমি এটা ধরো মোটামুটি অনেকদিন আগের ঘটনা, 50 বছর 45 বছর আগের ঘটনা হবে এটা। হ্যাঁ, 30-35 বছর কি 40 বছর এরকম কাছাকাছি, যে সময়টা ওই হাই টেনশন লাইন প্রথম শুরু হয়। আমি এক্সাক্ট সালটা বোঝাতে পারবো না, মানে 1985-90s কনসিডার করছি আমি, এরকমই হবে। এবার ভাবো যে তখন খুব একটা ইলেকট্রিসিটি তোমাদের ওই দিকটাতে নেই। এবার না, সেই তো শুরু হচ্ছে সবে। সেই পূর্ণিমার রাতে অনেক কিছু দেখা যাচ্ছে না, কারণ তোমার ওখানে ভেপার ল্যাম্পও নেই।
একদম। তুমি হেঁটে আসছো, আর হেঁটে আসার সময় তুমি দেখতে পাচ্ছ কিছু ছায়ামূর্তি, বাচ্চাদের ন্যাড়া মাথা, সেই চাঁদের আলোতেই দেখতে পাচ্ছ ছায়ামূর্তি বেসিক্যালি, তারা তোমাকে ফলো করছে। আমি কোন আর ওই যে ট্রাক্টর হয়, ট্রাক্টর গুলো যেগুলো হয়, যেগুলো চষে, ট্রাক্টর একটা লাইট থাকে, ঠিক আছে, ওই লাইটের তো অনেক দূর পর্যন্ত ওই লাইটটা দেখা যায়। ঠিক আছে, তখনকার সেই লাইট হতো অন্য রকমের একটা লাইট হতো, টর্চ লাইট এক ধরনের, মশলা বা এই ধরনের কিছু একটা বলতো টর্চ লাইটটাকে, সেইগুলোর খুব জোর ছিল, লম্বা লম্বা বড় বড় টর্চ হতো সেই সময়। ওরা ওইগুলো নিয়ে ব্যবহার করতো, ওই টর্চ মারতো বা এ করতো, তখন দেখতে পারতো যে দাদু হেঁটে আসছে, তার সঙ্গে এরকম ছেলেরা বাচ্চারা এরকম ছোটাছুটি করছে, এরকম দু একজন দেখেছি। আমি যেটা রিলেট করছি সব থেকে বেশি, যে ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো, তিনি যখন আসছেন তিনি হয়তো এরকমই কোন একটা দৃশ্য দেখেছেন হয়তো। হ্যাঁ, ওরকম তো ওইটাই তো বললাম যে ঘিরে ধরেছিল, ঘিরে ধরেছিল ওকে, যখন ও ঘিরে ধরে হয়তো ওর সঙ্গে এমন কিছু আচরণ করেছিল, হয়তো তার জন্যই উনি এমন ভাবেই এফেক্টেড ওনার ওপর হয়েছিল, যার কারণে উনি আর সুস্থ জীবনে ফিরে যেতে পারেন। আর জানি না উনি 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 হয়তো, আর দেখো তো তুমি বুঝতেই পারলে যে ওই যে ভদ্রলোক বাচ্চাটাকে মেরেছিল, তার বাচ্চাটা মারা গেল কারণ হচ্ছে সে দোষ করেছিল, অন্যায় করেছিল, ওদের সঙ্গে মেরেছিল। কিন্তু এই যে ছেলেটি মানসিক ভারসাম্য হয়ে গেল, এটা আমি জানি না, হয়তো সেও হয়তো প্রথম দিকে বা যখন জানতো না, কোন রকম ভাবে ও তো রাত্রি ফিরতো, হয়তো কোন রকম ভাবে গালিগালাজ করা বলো বা কোন রকম দুধছাই করা বলো, এটা করেছিল, হয়তো কিছু করেছিল হয়তো, নিশ্চয়ই। একদমই পিওর আত্মা না, একদম। তাদের মনে কষ্ট দিলে তো সে তোমায় ছাড়বে না, মানে নির্বংশ করে দিতে পারে পুরো। একদম, একদমই তাই, একদমই তাই। এবার যেটা তোমাকে আমি বলছিলাম, হ্যাঁ বলো। বুঝতে পারছি দেবজ্যোতি, তুমি সেকেন্ডের যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চাইছো, সেই ঘটনাটা এই ছেলেপোতার গ্রামের, মানে এই যে ধার রয়েছে ছেলেপোতার ধার, এটার সাথে যতই বলো, বাট আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে কানেক্টেড। একটু আছে কানেকশন, একদম একদম, তোমার মানে অনুমান যথেষ্টভাবেই সঠিক, কানেক্টেড আছে খুব, যে মানে ডিরেক্ট কানেকশন তুমি শুনলে বুঝতে পারবে। যখন তুমি আমাকে ব্যাপারটা বলছিলে, আমার সেই সময় এরকম একটা থিঙ্কিং এসেছিল যে এই দুটো ঘটনা কোনো না কোনো ভাবে একটা কানেকশন রয়েছে। মানে এখানে তোমার দাদুর লাঠির ব্যাপারটাতেও আমরা শেষের দিকে আসবো, আরো অনেকগুলো জায়গা রয়েছে যেটা আজকে জানতে চাইবো ঘটনার শেষে। কিন্তু ফার্স্টে যে ঘটনাটা শুনলাম এখন, সেটা শুনে সত্যি বলছি ভাই, পুরো না গায়ের লোম খারাপ হয়ে গেছে। আমি জাস্ট মানে ভাবছিলাম, মানে আমি ফিল করছিলাম জিনিসটা। যাই হোক, এবার আমরা সেকেন্ডের ঘটনাটায় আসি, কি হয়েছিল এবার একটু বলো। সেকেন্ড ঘটনাটাও একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করি। আমি প্রথমে বলে দিলে ঘটনাটার মানে এটা থাকবে না, নির্যাসটা থাকবে না। সেটা হচ্ছে, এটা হচ্ছে একদম দাদুর শেষ সময়, একদম একদম। আমি তোমাকে যে ঘটনাটা বলছি, সময়কালটা দাদুর দেহ রাখার, অর্থাৎ দাদুর মৃত্যুর কিছু মাস আগেকার ঘটনা। দাদু তখন একটু অসুস্থ হয়ে পড়েছেন, পূজার আসনে আর বসছেন না। দাদু ওই পূজার সময় পাশে বসে থাকতেন, বাবা পূজা করতেন, পূজা করার পর দাদুর মুখে বাবা চরণামৃত দিত, তারপর দাদু কিন্তু এবার শুয়ে পড়তেন বা ভেতরে চলে যেতেন। পুজোর সময় কিন্তু দাদু যতই অসুস্থ থাক, বাবা যতক্ষণ পুজো করতেন দাদু কিন্তু পাশে বসে থাকতেন, এবং উনি ওনার জব করতেন। এবং তোমাকে এটা মাঝখানে এটা মানে ঢুকিয়েই বলি কথাটা, দাদু যেদিন মানে মারা যান আর কি, সেদিন হচ্ছে ফাল্গুন মাসের একটি পঞ্চমী তিথি, সেদিন দাদু মারা যান, শুক্লা পঞ্চমী তিথিতে। দাদু ওই দিন সকালে স্নান করেন, খুবই অসুস্থ শরীর, উনি স্নান করে এসে মন্দিরে ঢোকেন, ঢুকে বলেন, আর বাবাকে খুব তাড়া দিতে থাকেন সেদিন, যে আজকে তাড়াতাড়ি পুজোটা করে নে না, তাড়াতাড়ি পুজোটা কর না, খুব তাড়া দিতে থাকে। বাবা বলেন, তুমি তাড়া দিচ্ছ কেন? আজকে আমি করবো পুজো, তো যেমন নর্মাল সময় করি। বলছি, না তুই একটু তাড়াতাড়ি পুজো কর আজকে। তো বাবা দাদুর কথা শুনে কোথাও একটা মানে বুঝতে পেরেছিলেন কিছু একটা, তখন বাবা তাড়াতাড়ি পুজো করেন। পুজো করার পর দাদুকে চরণামৃত দেন। চরণামৃত দেন বাবা, মানে কোনোদিন যেটি দাদু করেননি, দাদু 2 হাত তুলে বাবার মাথায় হাত দেন। হাত দেওয়ার পর দাদুর যে 2টি লাঠি ছিল, এই লাঠির ইতিহাস আমি বললে, তুমি বললে যে পরে বলছি, লাস্টে বললি ভালো হবে। দাদুর 2টি লাঠি ছিল, 2টি লাঠির মধ্যে একটি লাঠি দাদু বাবার হাতে তুলে দেন, তুলে দিয়ে বলেন, এটি তুমি যত্ন করে রাখবে, আমি আমার সবকিছু তোমায় দিয়ে গেলাম, বলে বাবার হাতে দিয়ে যান। দিয়ে বাবা ওটাকে নিয়ে পূজার আসনের পাশে রেখে দেন। আর ওই আরেকটি লাঠি দাদুর কাছেই ছিল, সেই দাদুর ওটাকে নিয়ে ঘরের মধ্যে চলে যান। ওই যাওয়ার পূজা মিটে যায় ধরো 10:30 11টা সকালবেলা। দাদু 12টা 12:30টার মধ্যে সেই দিন মানে আমাদের ছেড়ে চলে যান আর কি। আমাদের
তারপরে এরপরের ঘটনাটা আমি লাস্টে বলছি, মাঝখানে এটা ঢুকিয়ে দিলাম আর কি, আমি যেহেতু পূজার কথা উঠলো। তো আবার ফিরে যাচ্ছি আরো আগের 3-4 মাস আগে। তো এরকম দাদু বসে আছেন, একটু অসুস্থ, বাবা পুজো করছেন। আর আমার বড়দি তখন ছোট, 5-6 বছর বয়স হবে এরকম, সবে মানে খেলাধুলা বাইরে বেরোচ্ছে আর কি, এরকম খুব একটা ওই খেলাধুলা করছে সামনে। হঠাৎ করে বড়দি কারোর সঙ্গে কথা বলছে। এইটি আমার মা ভেতর থেকে, মা এবং ঠাকুমা বুঝতে পারছে কারোর সঙ্গে কথা বলছে। বড়দি মানে মায়ের সন্দেহ, যাকে নিয়ে আমার দিদি। শ্যামবাজারের ঘটনাটা হয়েছিল? না, ওটা আমার ছোটদি। আচ্ছা, ওটা আমার ছোটদি, ওটা আমার ছোটদি ছিল। এটা হচ্ছে আমার বড়দি। ছোটদি খুব ডাকাবুকু, খুব ভীষণ ভাবে ডাকা, বলেছিলাম ফেরোসাস পুলিশের পরীক্ষার জন্যই, মাঠের জন্যই ওখানে গিয়েছিল। আর বড়দি খুব নিরীহ একদম, মানে শান্তশিষ্ট এরকম আর কি স্বভাবের। তো এই বড়দি তখন ছোটই একদম। তো ঠাকুমা ভেতর থেকে এবং মা বুঝতে পারেন যে কারোর সঙ্গে কথা বলছে। মা বেরিয়ে আসেন, বেরিয়ে এসে, আর আমাদের সদর দরজা ছিল তখন মন্দিরের, মানে আমাদের সবুজকালী মন্দিরটা একটু অন্যরকম ছিল, মানে মেন হচ্ছে বাইরে মন্দির, এবং আমাদের মেন বাড়িটা ছিল ভেতর দিকে। আর মেন বাড়ির ওটা একটা সদর দরজা ছিল, সেই সদর দরজাটা সবসময় বন্ধ থাকতো। এবার ওই দিদি বেরিয়ে এসছে, বাচ্চা খেলতে খেলতে বেরিয়ে এসছে, এবং যেহেতু বাইরের পুজো হচ্ছে মন্দিরে, আর ওই মন্দিরের আশেপাশে খেলাধুলা করছে। আর গ্রামের বুঝতেই পারছো পরিবেশ যথেষ্ট ভালো, গাড়ি ঘোড়া অত নেই, তার ভয়ও নেই খুব একটা। হঠাৎ করে কারোর সঙ্গে কথা বলছে। তো আমার মা বেরিয়ে এসে দেখেন যে একটা বাচ্চা, মানে বাচ্চার সঙ্গে কথা বলছে, মানে আমার দিদির সঙ্গে কথা বলছে একজন ভদ্রমহিলা দেখতে খুবই সুশ্রী, মানে ভীষণ সুন্দর দেখতে ভদ্রমহিলা, বিবাহিতা, ভীষণ সুন্দরী। উনি মানে হেঁট হয়ে, যেহেতু বাচ্চা তো দিদি ছোট, উনি হেঁট হয়ে, যেমন বাচ্চাদেরকে সঙ্গে কথা বললে কি হবে, অনেকে হেঁট হয়ে হাঁটুর ওপর চাপ দিয়ে দাঁড়িয়ে কথা বলেন, একটু ঝুঁকে কথা বলছে। ঠিক বলছে, আমার মা দাঁড়িয়ে শুনছে, আর মা পাশে দাঁড়িয়ে বলছে, কিরে তোকে তো খুব সুন্দর দেখতে, আমার সঙ্গে যাবি, আমার কাছে রেখে দেবো, ঠিক এই ভাষায়। আচ্ছা, এটা নর্মাল, এটা তো অনেকেই বলে যে বাচ্চাদেরকে তো অনেক দেখছিল, কিরে আমার সঙ্গে যাবি, আমাদের বাড়ি যাবি, খেলতে দেবো, এরকম তো আমরা অনেকেই বলে থাকি ছোট ছোট। কিন্তু এই বলাটা ছিল নর্মাল, ছিল না। আমার মা তখন চমকে যায়। আচ্ছা, ভদ্রমহিলা বলছেন, কিন্তু ওনার আওয়াজটা একজন পুরুষের। দিনের বেলা হচ্ছে 11টা 11:30, আমাদের মন্দিরের বাইরে। কি বলছো ভাই, কি বলছো? মন্দিরের বাইরে? মন্দিরের বাইরে দিনের বেলা 11টা বাজে। তখন আমার মা কি করে ছুটে গিয়ে আমার দিদিকে বুকে জড়িয়ে ধরে ঠাকুর ঘরের মন্দিরের ভেতরে ঢুকে পড়ে তখন দাদু বসে জব করছিলেন, বলে, বাবা একটু দেখুন, এরকম বাইরে একজন এসছে, এরকম। মা তোজরাতে থাকে, তখন দাদু জব মানে শেষ করে, বাবা তখন পূজা করছেন, জব শেষ করে বলে, কি হয়েছে, যে এরকম। মা তখন বলে, কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? তখন কিন্তু দাদু ডান দিকে ঘুরে তাকিয়ে দেখে ভদ্রমহিলাকে দেখতে পেয়ে দাদু তখন হাসেন, এক মুখ হাসেন দাদু। তখন সঙ্গে সঙ্গে মাকে বলেন যে তুমি ওকে নিয়ে ভেতরে চলে যাও। তখন ভেতরে চলে যায় মা, দিদিকে নিয়ে গিয়ে ঠাকুমাকে বলে, মা যে এরকম হয়েছে, বাইরে এরকম একজন হয়েছে, এরকম ভয়ঙ্কর ব্যাপার, এরকম হয়েছে। ঠাকুমা বলে, এবার কি, এটা আবার হয় নাকি? বলছে, হ্যাঁ মা, এরকম হয়েছে, মহিলাটি এরকম কথা বলছে, বউটা, কিন্তু গলার আওয়াজটা বেরোচ্ছে ছেলেদের। তখন ঠাকুমা তো জানে যে হয়তো এরকম কোনো আত্মা কোনো ভর করেছে, বা এরকম কিছু একটা কেস ব্যাপার হয়েছে হয়তো। বলছে, ঠিক আছে, বাচ্চাটাকে আর বাড়ি করো না, তুমি আর বেরো না, বাচ্চাটাকে বের করো না, তোমরা বাড়ি থেকে বেরো না। ঠাকুমা ওই সদর জড়া থেকে উঁকি মেরে পুরো ঘটনাটা দেখতে থাকে। দাদু কিন্তু ঠাকুরঘর থেকে ওঠেননি, মানে আসন ছেড়ে ওঠেননি, বাবা পুজো করছেন, ওঠেননি। এবার ভদ্রমহিলা, তুমি শুনলে চমকে যাবে, সোজা মন্দিরের ভেতরে উঠলেন, মন্দিরের ভেতরে ঢুকে ঠিক দাদুর সামনাসামনিই বসে পড়লেন। পূজা হচ্ছে, দাদু বসে রয়েছেন, মানে যেমন ভক্ত কেন মন্দিরে পুজো দেখে, ঠিক সেরকম ভাবে সে বসে পড়লো ভদ্রমহিলা। এবার আরতি হবে, সিরিয়াসলি, এবার আরতি মন্দিরের ভেতরে, গর্ভগৃহের মধ্যে।
মানে আমাদের গর্ভগৃহের মন্দিরটা ভেতরটা বড়, মানে অনেকে ঢুকে বসতে পারে আর কি। বসে পড়লেন, এবার আরতি হবে। বাবা মাকে ডাকলেন শাঁখ বাজানোর জন্য। মা শাঁখ বাজাচ্ছে আর বাবা আরতি আরম্ভ করলেন ঘন্টা করে। ঠিক তখনই এই ভদ্রমহিলা বলতে শুরু করলেন, বাজা বাজা, কি সুন্দর বাজাচ্ছিস, আমার সঙ্গে যাবি, তোকে রাজা করে দেবো, রানী করে দেবো, মানে মানে তোকে বড় লোক করে দেবো, এরকম একটা কিছু বলেছিলেন মাকে। তোকে তো বেশ সুন্দর দেখতে, আমার মাকে বলছে ভদ্রমহিলা পুরুষ কণ্ঠে, তোকে তো খুব সুন্দর দেখতে, আমার সঙ্গে যাবি, তোকে মানে ভরিয়ে দেবো সবেতে। আরতি শুরু হয়। বাবা তখন কিন্তু দেখছেন, দাদুও দেখছেন। দাদু কিন্তু জব করে যাচ্ছেন কন্টিনিউয়াস, দাদু কিচ্ছু বলছেন না। বাবা আরতি করছেন তখন, আর বাবার বয়স তখন অল্প, বুঝতে পারছে আমার দিদি ছোট তখন, মানে বাবার বয়স তখন অল্প, দাদু জীবিত আছেন। আরতি কমপ্লিট হলো। আরতিটা শেষ হওয়া মাত্রই ওই ভদ্রমহিলা ওখানে তাণ্ডব শুরু করেন মন্দিরের মতন। রীতিমতো চেঁচিয়ে বলতে থাকেন যে তুই আমার ওই লোকটিকে, একটা ভদ্রলোকের নাম ধরে বলেন যে ওকে এখানে সব বুঝিয়েছিস, তুই আমার ক্ষমতা জানিস। ভদ্রমহিলা বলছে পুরুষ কণ্ঠে আমার বাবাকে যে তুই আমার ক্ষমতা জানিস, তুই ওই অমুককে এইসব বলেছিস, আমার কিছু করতে পারবি তুই? আচ্ছা, এবার তুমি হয়তো ভাবছো কে কার কথা বলছে বা কি বলছে। এবার মন্দিরের মধ্যে এরকম বলছে। কেসটা হয়েছিল কিছুদিন আগে, একজন ভদ্রলোক এসেছিলেন। ভদ্রলোকের বয়স হবে মোটামুটি ধরে নাও 30 থেকে 32 বছর। কিন্তু ভদ্রলোককে তুমি যদি দেখতে, আমার মা এখনো বলেন, ভদ্রলোককে তুমি যদি দেখে মনে হবে ওর বয়স কম করে 55 থেকে 60 বছর বয়স। মানে ভদ্রলোক বৃদ্ধ, একজন 30-32 বছরের একটা ছেলেই বলা যায়, সে তাকে দেখে মনে হবে সে বৃদ্ধ। সেই ভদ্রলোক আসেন যে এরকম আমি অসুস্থ হয়ে পড়ছি, এরকম আমাকে সবাই দেখে বলে চুল পেকে গেছে, তারপর আমি কোনো কাজ করতে পারি না, আমার স্কিন এরকম কুঁচকে যাচ্ছে, আমাকে সবাই বলে আমি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে এরকম ঘটনা। বাবার কাছে এসেছিল। দাদু তো তখন বললাম যে অসুস্থ হয়ে পড়েছেন, আস্তে আস্তে সবটাই বাবার হাতে ছেড়ে দিচ্ছেন। তখন বাবা ওনাকে দেখে টেকে যাবতীয় যা কিছু বলেন যে তোমার বাড়িতে কি কিছু কোনো রকম এরকম কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা দ্বারা তোমার মনে হচ্ছে কিছু অস্বাভাবিক? বলছে হ্যাঁ, একটা অস্বাভাবিক ঘটনা হচ্ছে, অন্য কিছু নয়, একটা অস্বাভাবিক ঘটনা হচ্ছে আমার স্ত্রী, সে আমার সঙ্গে রাত্রি থাকছেন না। স্ত্রী রাতে থাকছেন না? না, উনি ওনার উপরে দোতলায় উঠে যাচ্ছে আর আমার কাছে ঘেঁষতে দিচ্ছে না। আর এটা হয়ে যাচ্ছে কম করে মোটামুটি ধরে নাও প্রায় 1.5 থেকে 2 বছর এটা এরকম হচ্ছে। কাছে ঘেঁষতে দিচ্ছে না মানে কোনো ফিজিক্যাল বা সেক্সুয়াল কোনো ব্যাপার হচ্ছে না? কোনো রকম মানে কথাবার্তা বলো, মানে কোনো রকমই কাছে যাচ্ছে না। হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে। আর কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করছে না, কথা বলছে না আমার স্ত্রী। আর আমি তো এরকম মানে কোনো কাজ করতে পারছি না, মনে হচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি মানে অসুস্থ লাগছে, অথচ ডাক্তার বলছে আমার কোনো রকম প্রেসার সুগার সমস্ত কিছু, ব্লাড রিপোর্ট সমস্ত নর্মাল। এটা কি? বাবা তখন ওকে বলে তোমার বাড়িতে কোনো বেল গাছ আছে? বলছে হ্যাঁ, আমাদের পুরোনো বাড়ির মধ্যে একটি বেল গাছ আছে, আর ওখানেতে আমার স্ত্রী সন্ধ্যা দিতে যায়। আমার বিয়ের পর থেকেই ও সন্ধ্যা ওখানে দিতে যায়। আর ওই পুরোনো বাড়িতে কেউ থাকে না, ওখানে ওই উঠোনের মাঝখানেই বেল গাছ, আর পাশেই ওই তুলসী মচ্ছ, মানে পুরোনো তুলসী মচ্ছ, ওটা কিন্তু ভাঙা হয়নি, যেহেতু পুরোনো বাড়ির মধ্যে আছে ওটা নষ্ট করা হয়নি, ওখানে এখনো সন্ধ্যে দেওয়া হয়, নতুন বাড়িতেও দেওয়া হয়, ওখানেও দেওয়া হয়। তো আমার স্ত্রী ওখানে যায়। তখন বাবা ওকে নাকি বলেছিল যে এরকম তোমার বউয়ের ওপর কেউ কিছু আকর্ষণ করে আছে বোধহয়, তাই তুমি আসবে, পরে আসবে, তোমার স্ত্রীকে নিয়ে আসবে, দেখবো বা তারপরে আমি আলোচনা করবো বলে ভদ্রলোক ফিরে চলে যায়। সেইটা ওই ভদ্র মহিলা যে এসেছিল ওখানে, মানে আমাদের বাড়িতে যিনি এসে বসে আছেন বা এরকম তাণ্ডব লীলা করছেন, উনি আমাদের বাড়িতে এর আগে কোনোদিন আসেনি। উনি নিজে কোথা থেকে মানে সোজা চলে এসেছেন বাড়ি। আর এই ঘটনাটা হচ্ছে সিঙ্গুরের ঘটনা, মানে আমাদের এখান থেকে বাড়ি থেকে নালিকুল, কামারকুন্ডু, তারপর হচ্ছে সিঙ্গুর, মানে একটা স্টেশন পরই সিঙ্গুর। আচ্ছা, ঠিক আছে, কাছাকাছির ঘটনা। সিঙ্গুর থেকে উনি আমাদের মন্দিরে চলে আসেন ভদ্র মহিলা, কোনোদিন এখানে আসেননি। উনি এসে ডিরেক্ট এরকম ভাবে চার্জ করছেন বাবাকে যে তুই এরকম বলেছিস,
তুই আমার ক্ষমতা জানিস, আমি কি করতে পারি? তখন বলে ও কি করে, দাদুকে ধাক্কা মেরে দেয়। আচ্ছা, দাদু পাশেই বসেছিল, দাদুকে একটা ধাক্কা মেরে দেয়। মন্দিরের মধ্যেই হচ্ছে ব্যাপার, মন্দিরের মধ্যে হচ্ছে ব্যাপারটা। দাদুকে ধাক্কা মেরে দেয়। দাদুকে ধাক্কা দিতেই দাদু তো মানে হেলে যায় একভাবে একদিকে। বাবা তখন ওই যে ত্রিশূল নিয়ে, ওই শ্মশান জাগানোর যে ত্রিশূল, সেই ত্রিশূল নিয়ে ভদ্রমহিলাকে মারেন এক চড়, একদম এক চড় মারেন। মাতৃ ভদ্রমহিলা মন্দিরের মধ্যে যা হচ্ছে গর্ভগৃহের মধ্যে, এবং আমার মা ঠাকুমা, আমাদের বাড়ির আরো আমার কাকিমা সবাই এসে গেছেন, বাড়ির মহিলারা রয়েছেন, সকলে এসে গেছেন। এবার আমাদের আশেপাশের বাড়ির লোকজন, যখন উনি চেঁচাচ্ছিলেন ভদ্রমহিলা, পাশের বাড়ি দু একজন 5জন এরকম করে 2-1 আসতে শুরু করে, সবাই উঁকি ঝুঁকি মারছে, মন্দির থেকে দেখছে, বাইরে থেকে। বাবা তখন ত্রিশূল নিয়ে ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে পড়েন। ভদ্রমহিলা পড়ে গেছেন, সামনে দাঁড়িয়ে পড়ে। সামনে দাঁড়িয়ে পড়ার পর বাবা মন্ত্র জপ করেন, দাদুর দিকে তাকান, দাদু বলেন হ্যাঁ, মানে ইশারা করেন বাবাকে যে তুমি করো। বাবা তখন মন্ত্র পাঠ করেন এবং ওই ত্রিশূলটা ওর মাথায় ঠেকায়। কোনো রকম কোনো কিছু ফল হচ্ছে না। বাবার গলায় তখন একটা মালা থাকতো, যেটি দাদুই করে দিয়েছিল, একটি হরিতকির মালা। আচ্ছা আচ্ছা, সেই হরিতকির মালাটা, হ্যাঁ হরিতকি ফল, সেই হরিতকির মানে মালা, একটি হরিতকি, বাদ বাকিটা সুতো দিয়ে হরিতকিটা বাঁধা আর কি। হরিতকি একটাই, ঠিক আছে, পুরো গোটা মালা যেমন হয় রুদ্রাক্ষ সেরকম নয়, একটি হরিতকি, যেটা বুকের কাছে লকেটের মধ্যে ঝুলছে। বাবার ওটাকে পরে থাকতেন, দাদু করে দিয়েছিলেন ওটা। তো ওই হরিতকিটা ওই ভদ্রমহিলার মাথায় বাবা বলেন যে তোর মাথায় ঠেকাবো, দেখ। ভদ্রমহিলা কিছুতেই ঠেকাতে দেবেন না। সে তো মানে গালাগালি করছে, যাকে বলে খিস্তি দিচ্ছে, মানে একদম কাঁচা ভাষায় খেস্তা খিস্তি করছে, গালাগালি দিচ্ছে, যেরকমটা পুরুষ কণ্ঠে। তুমি যেটা, হ্যাঁ তোমাকে আমি যেটা বলছি ভালো করে মনে করো, পুরুষ কণ্ঠে, বড় সাংঘাতিক ঘটনা। মহিলা কথা বলছে পুরুষ কণ্ঠে, এবং অত সুন্দর একটা মানে দেখতে সুন্দর মহিলা। এবং তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে ওই ভদ্রমহিলা যিনি স্বামী, যিনি এসেছিলেন, যিনি বললাম যে বৃদ্ধ হয়ে মানে বৃদ্ধ মতো দেখতে আর কি যাকে, সেই ভদ্রমহিলার স্বামী এবং ওই যে মানে ভদ্রমহিলার যে বাবা, তারা দুজনে ওনারা চলে আসেন। ওনারা একটা সন্দেহ করেছিলেন হয়তো বা সে ওখানে গেছে, এই খুঁজতে 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 করে তো ওরা ওখানে আমাদের বাড়িতে চলে আসে। সেই সময় তখন রিক্সা চলতো এখানে, রিক্সা করে স্টেশন থেকে রিক্সা করে চলে এসছে এখানে। এবার বাবা তখন বলেন দেখুন আপনার এরকম এখানে এসছে। ওরাও তো রীতিমতো অবাক যে এখানে এসে এইরকম হচ্ছে, পড়ে আছে, এরকম তাণ্ডব করছে, বাড়িতে যেমন করে মাঝে মধ্যে এখানে এরকম করছে। তখন বাবা ওকে বলে দেখুন আমি কিন্তু এই ঘটনার সময় ওনার গায়ে হাতটা তুলতে পারি বা দু এক ঘা দিতে পারি। আপনারা বলছেন না না, আপনি আপনার মতো করে আমার মানে স্ত্রীকে ঠিক করে দিন, এটাই আমার আর কাম্য, আর কিছু আমাদের কোনো কামনা নেই আর কি। তখন বাবা আরো ক্রিয়া শুরু করেন, কোনো রকম কোনো কিছু কাজ হয় না। এইবার হলো কি, মাকে তখন দাদু বলেন তুমি হলুদ পুড়িয়ে নিয়ে এসো। হলুদ পুড়িয়ে নিয়ে আসে, মা নিয়ে এসে দেয় উনুন থেকে হলুদ পুড়িয়ে, সেইগুলিকে দিয়ে বাবা ক্রিয়া করতে শুরু করেন। নাকের কাছে একটা দিয়ে পদ্ধতি আছে, যারা জানে বা তুমি জানো নিশ্চয়ই, তুমি ব্যাপারটা বুঝতে পারছো, নাকের কাছে দিয়ে একটা ক্রিয়া করতে শুরু করেন। তখন বলার পর, ক্রিয়াটা করার পর এবার বাবা চার্জ করে মন্দিরের মধ্যে, গর্ভগৃহের মধ্যে বসে চার্জ করে, বলে যে তুই কে বল, তুই কে? তখন বলে যে আমি একজন সাধক। ঠিক এভাবে বলছে আমি একজন সাধক। সাধক, হ্যাঁ বলছে আমি একজন সাধক, আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের সন্তান, আমি একজন সাধক। বাবা বলছে তুই সাধক আর তোর এই পরস্ত্রীর উপর তোর নজর, তুই কিসের সাধক, তুই ভণ্ড সাধক। বাবাকে আবার উল্টে ও গালাগালি দেয়, মানে ও রীতিমতো গোয়ানি দিচ্ছে, মহিলাটা পুরুষ কণ্ঠে গালাগালি দিচ্ছে। তুমি বুঝতে পারছো মানে ভয়ঙ্কর কতটা মানে জিনিসটা, মারাত্মক মানে অদ্ভুত রকমের বলা। তুমি জাস্ট মানে আমি তোমাকে বলছি, আজকেই এই বিষয়টা মা আমাকে বলছিল সেই দিনের ঘটনাটা, মানে সাংঘাতিক একটা ঘটনা করছে। আর এই মুহূর্তে মোটামুটি আমাদের পাড়ার লোক সবাই চলে এসেছে সেখানে, কম করে 50 জন লোকের সামনে ঘটনাটা করছে। আস্তে আস্তে কিন্তু বীরের সংখ্যা বাড়ছে ভীষণ ভাবে। আর গ্রামের তো এইসব ভূত ধরেছে, একটা রোটে গেছে যে এখানে ভূত ছাড়াচ্ছে, ঠাকুর বাড়িতে, সবুজকালী বাড়িতে ভূত ছাড়াচ্ছে, চল দেখতে যাবো, এরকম মানে খবর হয়ে গেছে একটা বাড়ি থেকে এরকম করে। তো মোটামুটি আমাদের মন্দির আশেপাশে লোকজনে ভরে গেছে, আমাদের গ্রামের লোক অধিকাংশ বিয়ে করে ফেলেছে সেই সময়।
তো তখন ওই ভদ্রলোক বলছে যে এরকম, মানে ওই মানে মহিলার কণ্ঠ দিয়ে বলছে যে যে আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমি একজন সাধক, আমি দীক্ষাও দিতাম, তো আমি মারা গিয়ে ওদের ওই পুরোনো বাড়িতেই থাকি, আর ওই বেলগাছেতে সন্ধেবেলা চুল খুলে কেন সন্ধে দিতে গিয়েছিল, আমার তো ওকে দেখে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তাই আমি ওর সঙ্গে আছি। ওর সঙ্গে আছি বলতে রীতিমতো ওর সঙ্গে সমস্ত রকম, মানে ওই যে রাত্রিবেলা বলতাম না কাছে ঘেঁচতে দিত না, বা ওর বরকে স্বামীকে কাছে থাকতো না, ওই ওনাকে উনি আকর্ষিত করে ওনাকে আলাদা করে দিতেন, মানে এবং ওই ভদ্রলোক সমস্ত সমস্ত কিছু। এই যে তুমি এর আগের একটা ঘটনা আমাদের কিউরিও ফাইটে হচ্ছিল, অনেকে ভাববে যে এরকম কি সত্যি হয়, একদম 100% হয় এরকম ঘটনা, একদম আছে এরকম ঘটনা, যার সঙ্গে প্রেতাত্মারা এরকম মানে ফিজিক্যাল রিলেশন বলে এইগুলো একদম এটা হয়, যাদের সঙ্গে হয় তারাই বোঝে। এক্স্যাক্টলি, এই ঘটনাটা একদম এটা হয়েছে ফ্যাক্ট একদম। আর এই যে বললাম না, যার 30-32 বছর বয়স ওনার হাজবেন্ড, এই ভদ্রমহিলার বয়স 25 বছর, 25-26 বছর, আর ভদ্রলোকের বয়স, হ্যাঁ, আর ওই ভদ্রলোকের ওনার স্বামীর বয়স 30-32 বছর। তাকে যে এরকম 55-60 বছরের মতো করে রেখেছে দেখতে ওই মানে প্রেতাত্মা বলতে ওটাকে, যেহেতু ব্রাহ্মণ সন্তান মারা গেলে ব্রহ্ম রাক্ষস বলো, বা গ্রামের দিকে খুব সহজ ভাষায় যেটাকে ব্রহ্মদৈত্য বলো, যাই বলো না কেন, ওই ধরনের একটি জিনিস। তখন বাবা বলছে যে তুই বলো 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 বাবা তখন বলছে যে তুই সাধক হয়ে তোর পরস্ত্রীর ওপর নজর, তুই একটা সংসার নষ্ট করে দিচ্ছিস। তখন বলছে না, ও খালি চুলে কেন সন্ধে দিতে গিয়েছিল, ওখানে চুল খুলে আমার ওর উপর নজর পড়েছে, ওকে আমি ছাড়বো না, ওর সঙ্গে ওকে আমার সঙ্গে থাকতে হবে। বলছে তুই বাঁদরামো, মানে ভাষায়, অন্য ভাষায়, আমি ভদ্র ভাষায় বলছি আমি তোমাকে। তখন বাবা বলেন তুমি বাঁদরামো পেয়েছিস, তুই একটা সংসার নষ্ট করে দিচ্ছিস, দুটো মানুষকে মানে নষ্ট করে দিচ্ছিস, এদের ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছিস, তুই কি করলে যাবি? বলছে আমি যাবো না এদেরকে। বলছে তোর কি করার ক্ষমতা আছে করেন, ঠিক এরকম ভাবে বলছে আমিও সাধক, আমিও সাধনা করেছি, বলছে তোর কি করার আছে তুই করে নে, রীতিমতো ঠিক এই ভাষায়। তারপর মানে বাবাকে রীতিমতো মানে ঠেলে সরিয়েই ও ছুটতে শুরু করে মহিলা। আচ্ছা আচ্ছা, মহিলা ছুটতে শুরু করে, যে কোনোদিন আমাদের পাড়াতে আসেনি, কিচ্ছু জানে না, সে আমাদের ওই গলি গলি দিয়ে গ্রামের মধ্যে দিয়ে ছুটছে। আর আমার বাবা তখন পিছনে ওই ত্রিশূল হাতে নিয়ে বাবাও পেছনে পেছনে ছুটছে, আর পাড়ার লোক মানে যারা যারা বেরিয়েছিল তো সবাই যাচ্ছে পিছনে পিছনে। ও ঠিক যাচ্ছে কোন দিকে জানো, এবার কানেকশনে আসি, তোমার কথার সঙ্গে তোমাকে মেলাচ্ছি। দেখো, ভদ্র মহিলা ঠিক ছুটছে, মানে চুল ফুল খোলা, বস্ত্র তো মানে শরীর থেকে খুলে যাবে এরকম, আর বস্ত্রের দিকে তার কোনো আর খোঁজ নেই, এলো ছেলো ভাবে। ও তো নিজেকে পুরুষ, ও তো একজন পুরুষ ভাবছে, শাড়ি যথেষ্ট খুলে যাওয়ার মতো পরিস্থিতি। এবার ও যখন যাচ্ছে আমাদের ওই পাড়ার ভেতর দিয়ে রাস্তাটি মাঠে গিয়ে শেষ হচ্ছে, আর ওই মাঠ বরাবর সোজা গেলেই ওই ছেলে পোতার ধার ক্রস করতে হবে এবং ওই শ্মশানে গিয়ে পৌঁছতে হবে। ও ঠিক ওই দিকেই ছুটছে, শ্মশানের দিকে। বাবা তখন বলেছে তুই চল, তাহলে যাচ্ছিস তো তুই আমার এলাকায় দিয়ে যাচ্ছিস, চল, তুই তো আমার মেন জায়গায় যাচ্ছিস, ক্ষমতার জায়গায়, আমার সাধনার জায়গায় যাচ্ছিস, চল তুই কত দূর যেতে পারিস। এবার যখন ওই ভদ্রমহিলা, এখানে একটা ঘটনা ঘটেছে, যখন ওই ভদ্রমহিলা আমাদের মন্দির থেকে বেরিয়ে যখন ওই পাড়ার দিকে ঢুকছে, পাশে তখন একটি পেটো খোলার একটি চাল ছিল, এই পেটো খোলার চালটি এখনো আছে, মানে বাড়িটি আর কি, দুটো কামরার একটা পেটো খোলা বলতে মানে টালি হয়, জানো তো, টালির মতো একটা জিনিস, যেটা খোলা বলে, সেটাকে আমাদের দিকে খোলা বলে, পেটো খোলা বলে সেটাকে, মানে টালির মতোই দেখতে, একটু মানে কিছুটা ভাঁজ করে ব্যান্ড মতো একটা জিনিস, সেটাকে মাটি দিয়ে তৈরি হয়, টালির মতোই, এটা একটু মানে কম ক্ষমতা সম্পন্ন, সেটাকে বলে পেটো খোলা। তো সেই পেটো খোলার চালটি মানে একটা সাইড মানে হরর করে সেখান থেকে ভেঙে পড়ে যায়, অথচ ওর সঙ্গে কোনো টাচই নেই, কিচ্ছু নয়, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ওখানে যাচ্ছে, বাবা পেছনে পেছনে ত্রিশূল হাতে করে যাচ্ছে, আর সব গ্রামের লোকেরাও যাচ্ছে। গিয়ে ওখানে আমাদের একটি জায়গা আছে, সেখানে একটি বেল গাছ আছে, আমাদের গ্রাম শেষ হচ্ছে মাঠের কাছে, বেল গাছ আছে, সেইখানেতে ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে পড়ে, ওখানে দাঁড়িয়ে পড়ার পর বাবা ওখানে মানে গিয়ে পৌঁছে যান, বললেন চ তুই কোথায় যাবি, দেখি তোর কত ক্ষমতা। বলছে আমাকে ধর। তখন আবার ওই ছেলে মানে পুরুষ কণ্ঠে বলছে আয় আমাকে ধর তো দেখি তুই কি করতে পারিস, আমি একে ছাড়বো না। মানে একটা সেই সিনেমাটিক সিচুয়েশন তৈরি হয়েছিল এই ঘটনাটা, সবাই মানে এত লোক দেখছে,
সিনেমাটিক সিচুয়েশন, মানে সিনেমা শুটিং হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর ওয়েস, এবং সকলে দেখছে এই বিষয়টা। তো এখানে গিয়ে একটি শ্যাওড়া গাছ আছে শ্মশানের, মানে কি বলবো, শ্মশানটা হচ্ছে দুটো পার্টে, তোমাকে বোঝাই শ্মশানটা কেমন, দুটো পার্টে, মাঝখানে হচ্ছে পুকুর আর ওখানে সারি দিয়ে তাল গাছ, ঠিক ওপারটায় হচ্ছে মানে পুরানো হয় যাকে বলে দাহ করা হয়, আর ঠিক দাহ করার পাশেই হচ্ছে দাদু যে সাধনা করেছিলেন নিম গাছ, সেই নিম গাছ এখনো আছে, সেই নিম গাছটি। আর ঠিক এদিকে পুকুরের এপাশটা হচ্ছে ওই শ্যাওড়া গাছ আছে একটা, শ্যাওড়া গাছের গোড়ায় গিয়ে ভদ্রমহিলা ওখানেতে বসে পড়েন। আচ্ছা, বসে পড়েন, বাবা সেখানে সামনে বসেন শ্মশানে, ওনার যা সমস্ত ক্রিয়া করে বসে ত্রিশূলটি ওখানে স্থাপন করে দেয়, মানে পুঁতে দেয় ত্রিশূলটাকে, পুঁতে দিয়ে ওখানে একদম উনি ওখানে কাজ টাজ উনি ওনার মতো করে সমস্ত কিছু করেন। এখানে কিন্তু বাবা বারণ করেছিলেন যে এত লোক যে যাচ্ছিল সবাই কিন্তু ওই ছেলেপোতার ধারের আগেই দাঁড়িয়ে পড়ে, ছেলেপোতার ধার ক্রস করে কেউ যায়নি ওদিকে শ্মশানের দিকে, আর যায়নি, বাবা বারণ করে দেয় তোমরা এদিকে কেউ আসবে না, কারণ ওখানে এত লোককে মানে কার উপর কি এটা কখন হয়ে যায় বাবার পক্ষে সেটা সামাল দিতে তখন তো সম্ভব না। অনেক লোক সবাই, হ্যাঁ হ্যাঁ, এবার সকলে সবাই মানে বুঝে যায়, কেউ আর ভয়েও এই ঘটনাটা দেখে একজন মহিলা ছুটছে, তার গলা এরকম ছেলেদের মতো গলা করছে, আর কেউ সামনে এগোয় অত কেউ আর যায়নি, সবাই দূর থেকে দেখছে। শ্মশানের মধ্যে বাবা ওখানে বসে ওখানে যা কিছু কাজ করে শ্মশান জাগানোর কাজ করেন, এবং ওনার সমস্ত কিছু বন্ধনী থেকে শুরু করে সমস্ত কিছু করে উনি ত্রিশূলটি ওর মাথায় ওখানে ঠেকানোর পর উনি ওখানেতে ভদ্রমহিলা অচৈতন্য হয়ে পড়ে। আর বাবা বলছেন ঘটনাটা বাবার নিজের মুখ থেকে শোনা, সচরাচর বাবা এই সমস্ত ঘটনা আমার সঙ্গে আলোচনা করেন না। বাবা আমাকে বলছে সেই সময় ওখানে যে শ্যাওড়া গাছটি এবং ওই নিম গাছটি, যে নিম গাছটি এখনো আছে, বিশাল বড় নিম গাছ, সেই নিম গাছটি মানে কোন রকম কোনো ঝড় নেই, কিচ্ছু নেই, কিন্তু নিম গাছটি আর শ্যাওড়া গাছটি মনে হচ্ছে না ভেঙে পড়ে যাবে, মনে হচ্ছে না ভেঙে পড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন, মানে প্রচন্ড পরিমাণে মানে গাছের মধ্যে হাওয়া বইছে বা হাওয়ার তেজ বইছে, এরকম হচ্ছে। ভদ্রমহিলা অচৈতন্য হয়ে পড়ে ওখানেতে, ওখান থেকে বাবা কি করেন, কাঁধে তুলে নেন, এক হাতে ত্রিশূল আর এক হাতে ভদ্রমহিলাকে উনি কাঁধে মানে তুলে নেন, অচৈতন্য হয়ে গেছেন, কাঁধে তুলে নেন। বাবা একদম হ্যাঁ একদম, বাবা তখন ভীষণ হাট্টা কোট্টা ছিল, এবং এখনো যদিও আছে, বাবাকে দেখলে বুঝতে পারবে না, এখন 75+, তুমি দেখে বুঝতেই পারবে না, ওনারা তো যোগ বল সাধনা বলে থাকেন, ওনাদের মানে এটাই অন্যরকম। তো উনি এক হাতে মানে একদিকের কাঁধে ভদ্রমহিলাকে কাঁধে ফেলেছেন, আর উনি হেঁটে আসছেন, এবার এসে ওনাকে মন্দিরের মধ্যে ফেলা হয়, শোয়ানোর পরে এবার কিছু দাদু এবার ওর মাথায় জপ করতে শুরু করে, ভদ্রমহিলার মাথায় জপ করার পর হঠাৎ করে ভদ্রমহিলা চোখ খোলার পর বলছে, বল তুই কি যাবি না? এবার দাদু বলছে, তুই কি যাবি না? বলছে, হ্যাঁ আমি চলে যাব, আমাকে চলে যেতে হবে, আমি চলে যাব। বলছে, কি করে যাবি তুই? তুই তো এমনি গেলে হবে না, তুই যে এত এটাকে কষ্ট দিচ্ছিস, তোকে তো কাজ করে যেতে হবে, তারপর তোকে প্রমাণ দিতে হবে তুই কিভাবে যাচ্ছিস, আর তুই দ্বিতীয়বার আর এর কাছে করবি না, তার তোকেও সেই জিনিসও করতে হবে। বলে, কি করতে হবে? বললো, তুই এর জুতোকে মুখে নে, জুতোটা মুখে নিয়ে বল, আর একে মানে কাছে আসবি না কোনোদিন, আর এর কাছে ধারে কাছে আসবি না। বলছে, না আমি ব্রাহ্মণের সন্তান, এরা ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, এদের জুতো আমি মুখে নেবো না, বলছে, তুই আমার জুতো মুখে নিবি? বলছে, হ্যাঁ মুখে নেবো। বলে, আমার দাদু তখন বাবাকে বলেন, যাও আমার জুতো নিয়ে এসো। জুতো নিয়ে এসে ভদ্রমহিলা মুখে নিচ্ছেন, তুমি ভাবো মুখে কামড়ে ধরে উনি দাঁড়িয়ে রয়েছেন, ধরে বলছেন যে আর কোনোদিন আসবি? ভদ্রমহিলা না ধরে বলছে, না আমি আর কোনোদিন, মুখ থেকে জুতোটা ফেলে দেয়, তারপর ফেলে দিয়ে বলে, না আমি আর এর উপরে কোনোদিন আর কোনো রকম ভাবে আকর্ষিত হব না বা এর উপরে আসবো না। বলে, ঠিক আছে, যা তুই চলে যা, আর যদি কোনোদিন এরকম আসিস তাহলে কিন্তু তোর আর মুক্তি নেই, তোর সেদিন কিন্তু তোর অন্য ব্যবস্থা হবে। বলে, ঠিক আছে, আমি আর আসবো না। আর তখন বলে, আমি আর ওদের বাড়িতেও থাকবো না, তুই বলছে, হ্যাঁ তুই অন্য জায়গায় চলে যা। ভদ্রমহিলাই বলছে আর কি। তারপরে ভদ্রমহিলা, দিনটি ছিল পয়লা বৈশাখের দিন, তোমাকে বলা হয়নি, দিনটি ছিল পয়লা বৈশাখ। ভদ্রমহিলা ওখানেতে আবারও সেন্সলেস হয়ে পড়েন, অচৈতন্য হয়ে পড়ে আস্তে আস্তে। বাবা ধরে নেন, আর ওনার স্বামীও এসে ধরে নেন, ভদ্রমহিলার স্বামী ধরে নেন। জুতোটা ছেড়ে দিয়েছে, তারপর প্রথমে একবার মুখে কামড়ে, তারপরে ওনাকে বললো যে আমি আর এখানে থাকবো না। একবার কামড়ানোর পর তারপরে ওকে বলে যে আমি আর এখানে থাকবো না, বা এর সঙ্গেও আর কোনোদিন আর কোনো রকম ভাবে সম্পর্ক রাখবো না, এবং তারপরে ওদের বাড়িতেও আর থাকবো না, ওই বেল গাছে বা ওই তুলসী তলায় গেলেও আর কোনো রকম সমস্যা হবে না, আমি আর ওখানে থাকবোই না, এটা বলে দিয়েছে।
বলে দেওয়ার পর ভদ্রমহিলা এখন অচৈতন্য হয়ে পড়েন। আর অচৈতন্য হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি সিরিজ গাছ ছিল আমাদের এখানে, আমি সিরিজ গাছটি দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি, এখন আর নেই গাছটি, আমাদের মন্দির লাগোয়াই পুকুরের ধারে। সেই সিরিজ গাছ থেকে একটি ডাল, বড় ডাল, মরমর মরমর করে, তুমি বিশ্বাস করবে না, মানে এটা গল্পর মতো মনে হবে, সেখানে কিন্তু এত লোক, আমাদের গ্রামের লোকেরা জানে এই ঘটনা, গ্রামের লোক দেখেছে, মরমর করে ভেঙে যায় কোনো হাওয়া ছাড়াই। ওই সিরিজ গাছের ডাল ভেঙে পড়ে, মানে হেলে যায় পুরো, একদম মানে মুচকে যায়, যেটাকে বলে মুচকে ভেঙে যায়। মানে এটা বলা হচ্ছে যে সেই ওই প্রমাণ দিয়ে গেছিল, দাদু হয়তো বলেছিল কিছু দিয়ে গেল, বলেছিল যদি প্রমাণ দিয়ে যা কিভাবে, সেই দিয়ে গেল। ভদ্রমহিলা ওখানে অচৈতন্য হয়ে পড়লো। তারপরে দাদুর একটি বিশেষ প্রতিকার ছিল যেটা দাদু দিতেন এই সমস্ত কেসেতে, আমি বলছি এটা গুপ্তই, এটা বলে দিচ্ছি তোমাকে। দাবনা চিড়ে, মানে হাঁটুর ঠিক ওপরের অংশটা একটু চিড়ে দাদু কোনো রকম কিছু একটা ক্রিয়া করে দিতেন, যে ক্রিয়াটি করলে কোনো রকম এই ধরনের কোনো মানে প্রেতাত্মা বলো যাই বলো না কেন, কোনো ক্ষতিকারক জিনিস তার ধারে কাছে আসতে পারবে না। এখানে তো এটা প্রেতাত্মা তো এক্স্যাক্টলি নয়, এটা হচ্ছে একটা মানে আমি যেটা বলতে পারি ব্রহ্ম পিশাচ বা ব্রহ্ম রাক্ষস যেটাকে বলে, আকর্ষিত হয়ে ওর সঙ্গে মানে নোংরামি করার জন্য। মানে ব্যাপারটা ভাবো, জাস্ট সবুজকালী মায়ের মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে, তার কত বড় পাওয়ার, সে পিশাচ হওয়া সত্ত্বেও, সে মহাপিশাচ হওয়া সত্ত্বেও সে এখানে ঢুকে এরকম তোমার দাদুকে ধাক্কা মারছেন, এরকম তাণ্ডব লীলা চালিয়েছে, তোমার বাড়ির লোকজনের উপর রেগে এরকম টাইপের নিয়ে যাওয়ার কথা বলছে, তার মানে তার পাওয়ারটা ছিল একদম না, ছিল না তো, হবে না এরকম, হবে না, হবেই না। তারপরে যখন ওই বাবা সাধনা বলে যখন ওখানে গিয়ে পড়লো, শ্মশানে গিয়ে পড়লো, তখন আর ওর যতই ক্ষমতা ছিল রেঁটে উঠতে পারলো না। ও বুঝে গেছে যে আর আমার দ্বারা আর এদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। একটা কথা বলো, এই যে এইবার তোমাকে একটা জিনিস বলা হয়নি, হ্যাঁ আর একটা বলা হয়নি, এটাকে বোঝো এবার। ওই যে ভদ্রলোককে ওই মানে ওই আত্মাটাই মানে ব্রহ্মপিশাচ বলো, সে ইচ্ছাকৃত ভাবে ওকে বয়স্ক করে রেখে দিয়েছে, যাতে অ্যাট্রাকশন না হয় সমস্ত দিক থেকে, অ্যাট্রাকশন যাতে কিছু না রকম কোনো রকম শারীরিক ভাবে কিছু। কি সাংঘাতিক ভাবো, কি সাংঘাতিক মানে সত্যি যে এই ধরো এই যে প্রেতাত্মা রয়েছে, পিশাচ রয়েছে, মৃত্যুর পর যে জীবাত্মাই তো এরা কথা বলো না, তাই না? যেটা প্রমিস করছে সেটাই করবে, একদম সেটাই করবে। এবং হলো কি, তারপরে ভদ্রমহিলার সেন্স ফিরে এলো, ফিরে আসার পর আমাদের সঙ্গে পয়লা বৈশাখে বাড়িতে প্রত্যেকের বাড়িতেই একটু ভালো রান্না হয়, তো বাবা দাদুর সঙ্গে সে বসে ভাত খেয়েছে ভদ্রমহিলা, ভাত টাত খেলো সকলে, ওরা যা বাবা মা এসেছিল খাওয়া দাওয়া করেছে। এটা ধরো না মোটামুটি 80, ওই তো বললাম দাদু মারা গেছে, ধরে নাও ওই 90-92 সাল হবে এরকম। আর এটা হচ্ছে ওই 89-90 এরকম, আমি এক্সাক্ট তোমাকে সালটা বলতে পারছি না, তবে ওই 80s এর লাস্ট আর 90s এর ফার্স্ট এরকম একটা সময়। মানে ব্যাপারটা হচ্ছে ওই ছেলে পোতার ঘটনাটার সাথে সাইমালটেনিয়াসলি বা আগে পিছেই হয়েছে ব্যাপারটা, পরে ছেলে পোতার ঘটনাটার পরে হয়েছে, পরে হয়েছে। দাদু তখন মানে ওই আস্তে আস্তে হ্যাঁ ভাত টাত খেলেন, ভাত টাত খেয়ে যাওয়ার পর দাদু দাদু তো তখন আর এই সমস্ত ক্রিয়া করছেন না, তো অসুস্থ হয়ে পড়েছিলেন। বাবা দাদুর আদেশ নিয়ে, পারমিশন নিয়ে ওদেরকে প্রতিকার করে দেন, ওনারা সুস্থ জীবনে ফিরে যান। এবং ওনারা পরবর্তীকালেও, যেহেতু আমাদের তো খুব কাছাকাছি ওনারা থাকতেন সিঙ্গুরে, তো সিঙ্গুর থেকে এখানে চলে আসতেন ট্রেন ধরে নালিকুল হয়ে, এইবার সে ওনারা আসতেন মাঝে মধ্যে, ওনাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল আমাদের, এবং বিভিন্ন জায়গা থেকে ওদের আর কোনো রকম এই ধরনের কোনো সমস্যা হয়নি। আমাকে এইবার একটা হাজবেন্ড ছিল, তার কি বয়সের যে বুড়ো হয়ে যাচ্ছিল, এই ব্যাপারটা ঠিক হয়েছিল? হ্যাঁ একদম, সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল, বলছি একদম সুস্থ জীবনে তারা ফিরে গেল। কিন্তু ওর যে চুল পেকে যাওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু মানে চুলটা কিন্তু আর মানে কালো হয়নি আর কি, ভদ্রলোকের চুলটা পুরো সাদা হয়ে গেছিল, এবং স্কিন টিন গুলো অনেকটা চেঞ্জ হয়ে যায়, হয়ে গিয়ে আস্তে আস্তে নর্মাল লাইফের, যেমন একটা 30-35 বছরের ছেলে অনেক সময় কি অনেকের প্রবলেম, পেটের প্রবলেম বলো, এই ধরনের সমস্যার জন্য চুল পেকে যায়, ঠিক ওরকমই মনে হতো যে ভদ্রলোকের হয়তো চুলটা সেই কারণে পেয়ে গেছে। কিন্তু ও যে বুড়ো হয়ে গেছিল, মানে বয়স্ক হয়ে গেছিল, সেই প্রবলেমটা থেকে পুরোপুরি ওরা সুস্থ জীবনে ফিরে যায় সম্পূর্ণভাবে, আস্তে আস্তে সমস্ত দিক থেকে ঠিক হয়ে যায়, আমাদের চেহারাও ঠিকঠাক হয়ে যায়। আর যে এর মাঝখানে তোমাকে বলছিলাম যে লাঠির ব্যাপারটা, তোমাকে যে বোঝাবো লাঠির যে এটা ঘটনাটা, এই লাঠিটা দাদু ওই শ্মশান থেকেই মানে দাদু ওই ক্ষমতাটা পেয়েছিলেন, আর ওই লাঠির মাধ্যম দিয়েই উনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন খুব অল্প সময়ের মধ্যে।
আচ্ছা এবার অনেক সময় হয়েছে অনেক শিষ্যের কোনো কিছু অসুবিধা হয়েছে বা এরকম হয়েছে, দাদু এক জায়গাতে কোনো জায়গায় চলে যেতে পারছে। আমার দাদু মানে এটা বলছি না, একটা মানুষকে সারা গ্রামের লোক যাকে ঠাকুর হিসেবে সম্বোধন করে, তার প্রতি কতটা আস্থা বলো, তার ক্ষমতার প্রতি তার মানে গ্রামের লোকেদের কতটা বিশ্বাস, বা আশেপাশের মানে অনেক দূরের মানুষজনদের কতটা মানে ক্ষমতা না থাকলে তো এতটা কেউ বিশ্বাস করবে না তাকে, তাই না? এতটাই ক্ষমতাধর ছিলেন উনি, নিজেকে সেই জায়গায় নিয়ে পৌঁছেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ওনাকে দেখা দিয়েছিলেন এবং মা কালী ওনার দর্শন পেয়ে এই সবুজ কালী ওনাকে হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন উনি। ওই যে লাঠি দুটি, ওই লাঠি দুটির মধ্যেই দাদুর সমস্ত ক্ষমতা মানে মানে ছিল আর কি। তার মধ্যে থেকে একটি লাঠি বাবাকে তুলে দেন শেষ দিনে, আরেকটি লাঠি দাদু যখন ওই হাতে করে ঘরে নিয়ে ঢুকে পড়লেন, তারপর দাদু তো দেহ রাখেন ঘন্টা খানেকের মধ্যেই, সেই লাঠিটি আর খুঁজে পাওয়া যায়নি দাদুর সঙ্গে যেটা ছিল। অর্থাৎ আমাদের কাছে এখন একটি লাঠি আছে, যেটি বাবাকে দিয়ে গেছিল, এখনো আছে। আর লাঠিটি লাঠিটি 3 হাত, লাঠিটি ঠিক 3 হাত হবে, একটা প্রাপ্তবয়স্ক হাতের 3 হাতের সরু লাঠি, মানে গুলি বাঁশ টাইপের, মানে সরু লাঠি, খুব একটা মোটা নয়, বাঁশ নয় কিন্তু একটু মোটা, মানে খুব কঞ্চিও নয় আবার বাঁশের মতো নয়, মিডিল পজিশনে যে ধরনের এটা হয় লাঠিটা হয় সেইটি। ওজনটায় তুমি হাত দাও যদি, তোমার মনে হবে এইটুকু লাঠির এতটা ওজন, রীতিমতো তুমি চমকে যাবে যে কেউ হাত দিলে, যে এত ওজন কি করে হয়, এটা এত ভারী কেন লাঠিটা। একটা বাঁশের লাঠি এখনো আছে সেটি, আর একদম কালো মিশমিশে হয়ে গেছে লাঠিটি, সেটি এখনো এখানে আছে মন্দিরে। এই হচ্ছে মারাত্মক ঘটনা ছিল ভাই। দুটো ঘটনা শুনে সত্যি বলছি, শেষ হলো তো এখন, শেষ তো নয়, যাই হোক আমি তোমায় দেখাতে পারলে আমার লোম খুব খারাপ হয়ে গেছে, লোম খারাপ একদম। আমি তোমাকে বলছি এই ঘটনাগুলো তো আমি নিজে দেখিনি, এগুলো আজকেই আলোচনা হচ্ছিল, বাবার থেকেও শুনছিলাম সেই দিনের কি কি হয়েছিল, সেই দিনের ঘটনাগুলো শুনছিলাম, মাও বলছিল এই সমস্ত জিনিসগুলো, মানে ভাবতে পারবেন এরকম। আর এইগুলো তো আমি আমার গ্রামের যারা বয়স্ক মানুষদের সঙ্গে যখন বসে গল্প করি, তখন ওনারাও বলেন যে তোমাদের বাড়িতে এইসব হয়েছে, তুমি তো দেখোনি সেই সব জিনিস। আমি এখনো দেখি, কিন্তু এই ঘটনাগুলো অন্যরকম, মানে সেইগুলো বর্ণনা করা খুব মুশকিল। মানে মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে দেবজ্যোতি, আমাদের কাছাকাছি চারিপাশে এমন অদ্ভুত জিনিস রয়েছে, এমন রহস্যময় জিনিস রয়েছে, যেগুলোকে মানুষ শুধুমাত্র ইগনোরেন্সের জন্য জাস্ট কি বলবো আমি ভাই। হ্যাঁ, অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোকে হয়তো আমরা যুক্তি খুঁজতে যাই বা সেগুলোকে আমরা পাত্তা দিই না, কিন্তু সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটে। একটু যদি ভাবা যায়, অনেকের সঙ্গে এই ঘটনা ঘটে, হয়তো অনেকে পাত্তা দেয় না বা অনেকে সেই বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু ঘটেই, কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো সময় ঘটে। আর যার সাথে ঘটে সেই বোঝে, সত্যি সেই বোঝে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনিও যদি কিউরিও ফাইটের ঘটনা শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন, আমার ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। এবং হ্যাঁ, কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।